ভূমিকা খোয়ার, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি খোয়ার, প্রাচীন বিশ্বের অন্যতম সেরা শহরের সহজ গল্পের মাধ্যমে কালজয়ী আর্থিক জ্ঞান উপস্থাপন করে। লেখক দৃষ্টান্ত, চরিত্র এবং ব্যবহারিক শিক্ষা ব্যবহার করে দেখিয়েছেন যে সম্পদ সুযোগ বা গোপন সূত্রের ফলাফল নয়, এটি স্পষ্ট নীতিগুলি বোঝার এবং শৃঙ্খলার সাথে সেগুলি প্রয়োগ করার ফলাফল। যদিও এই শিক্ষাগুলি প্রাচীন কণ্ঠস্বরের মাধ্যমে প্রদান করা হয়, আধুনিক আর্থিক সংগ্রামগুলিকে সরাসরি সম্বোধন করে কিভাবে সঞ্চয় করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয়, কিভাবে ঋণ এড়াতে হয় এবং কিভাবে স্থায়ী সমৃদ্ধি গড়ে তোলা যায়। লেখক জোর দিয়ে বলেছেন যে অর্থ সর্বজনীন আইন মেনে চলে, সময় বা সংস্কৃতির দ্বারা অপরিবর্তিত। যারা এই আইনগুলি শেখে তারা তাদের অর্থের উপর নিয়ন্ত্রণ অর্জন করে, আর যারা এগুলি উপেক্ষা করে তারা তাদের প্রচেষ্টা সত্ত্বেও সংগ্রাম চালিয়ে যায়। বানসির, কব্বি এবং আর্কাদের মতো চরিত্রগুলির যাত্রার মধ্য দিয়ে বইটি প্রকাশ করে যে পটভূমি বা আয় নির্বিশেষে যে কেউ সহজ ধারাবাহিক অনুশীলন অনুসরণ করে সম্পদ অর্জন করতে পারে। এই ভূমিকা পাঠককে এমন এক জগতে আমন্ত্রণ জানায় যেখানে আর্থিক জ্ঞান সকলের কাছে সহজলভ্য। লেখকের বার্তা স্পষ্ট: জ্ঞান, শৃঙ্খলা এবং উদ্দেশ্য থেকে সম্পদ বৃদ্ধি পায়। যারা বোধগম্যতা খোঁজেন এবং বিশ্বস্ততার সাথে তা প্রয়োগ করেন, তারা তাদের আর্থিক জীবনকে অভাব থেকে প্রাচুর্যে রূপান্তরিত করবেন। অধ্যায় 1, যে ব্যক্তি শোনা চেয়েছিল। গল্পের শুরুতে লেখক একটি সহজ কিন্তু সর্বজনীন সত্যের পরিচয় করিয়ে দিয়েছেন: আর্থিক সংগ্রাম নতুন নয়। এমনকি সমৃদ্ধ ব্যাবিলন শহরেও ব্যক্তিরা আজকের মানুষ যে একই প্রশ্নের মুখোমুখি হয়েছিল। কেন কেউ কেউ সম্পদ সঞ্চয় করে যখন অন্যরা অক্লান্ত পরিশ্রম করেও দরিদ্র থাকে? লেখক এই সাধারণ মানুষের অবস্থা চিত্রিত করার জন্য একজন নম্র রথ নির্মাতা বানসিরের জীবন ব্যবহার করেছেন। বানসির একটি অর্ধসমাপ্ত রথের পাশে বসে আছেন, ক্লান্ত এবং চিন্তাশীল। বছরের পর বছর কঠোর পরিশ্রম করার পরেও তিনি নিজেকে সঞ্চয়, আরাম এবং অগ্রগতি ছাড়াই খুঁজে পান। তার দৈনন্দিন পরিশ্রম তার সময় নষ্ট করে, তবুও তার জীবনে প্রাচুর্যের কোনো লক্ষণ দেখা যায় না। লেখকের মতে, বানসির এমন একজনের প্রতিনিধিত্ব করেন যিনি ক্রমাগত পরিশ্রম করেন কিন্তু কখনো সম্পদ তৈরি করতে পারেন না। তিনি সমৃদ্ধি কামনা করেন, কিন্তু জ্ঞান এবং সুশৃঙ্খল কর্ম ছাড়া কেবল ইচ্ছাই কিছুই তৈরি করে না। তার বন্ধু কব্বি, যিনি আর্থিক সীমাবদ্ধতার কারণে ক্লান্ত একজন সঙ্গীতজ্ঞ, তিনিও তার সাথে যোগ দেন। তারা যখন কথা বলেন তখন লেখক একটি কেন্দ্রীয় বিষয় প্রকাশ করেন: উভয়েই কঠোর পরিশ্রম করেন, কিন্তু সম্পদের নীতিগুলি বোঝেন না। তারা বুঝতে পারেন যে নির্দেশনা ছাড়া প্রচেষ্টা কেবল ক্লান্তির দিকে নিয়ে যায়। কথোপকথনটি একটি শক্তিশালী উপলব্ধি জাগিয়ে তোলে: সম্পদ প্রতিভাবান বা পরিশ্রমী ব্যক্তিদের কাছে স্বয়ংক্রিয়ভাবে আসে না, এটি তাদের কাছে প্রবাহিত হয় যারা এর নীতিগুলি বোঝে এবং ধারাবাহিকভাবে প্রয়োগ করে। লেখক ব্যাখ্যা করেছেন যে উভয় ব্যক্তি ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি আর্কাদের সমৃদ্ধির প্রশংসা করেন, যিনি একসময় তাদের চেয়ে ধনী ছিলেন না। এই বৈসাদৃশ্য পরিস্থিতি সম্পর্কে অভিযোগ করার পরিবর্তে জ্ঞান অন্বেষণ করার সিদ্ধান্তকে অনুপ্রাণিত করে। লেখকের মতে, এই মুহূর্তটি যে কোনো ব্যক্তির আর্থিক যাত্রার মোড়কে চিহ্নিত করে: ইচ্ছা থেকে শেখার দিকে, হতাশা থেকে দায়িত্বের দিকে স্থানান্তর। তাদের সংলাপ যখন উন্মোচিত হচ্ছে, লেখক একটি চিরন্তন সত্যের দিকে ইঙ্গিত করছেন: আর্থিক সাফল্য শিক্ষা দিয়ে শুরু হয়, ভাগ্য দিয়ে নয়। যারা অর্থ বোঝে তারা সুযোগ আকর্ষণ করে, যারা অর্থের আইন উপেক্ষা করে তারা অবিরাম পরিশ্রমের মধ্যে আটকা পড়ে থাকে। বানসির এবং কব্বি স্বীকার করেন যে যদি আর্কাদ দারিদ্র্য থেকে মহান সম্পদে উন্নীত হতে পারে, তাহলে সম্ভবত একই নীতি তাদেরও পথ দেখাতে পারে। এই অধ্যায়টি পরবর্তী শিক্ষার ভিত্তি স্থাপন করে। লেখক এই চরিত্রগুলি ব্যবহার করে দেখান যে সম্পদের শুরু হয় পকেট থেকে নয়, মনের মধ্যে। একজন ব্যক্তিকে প্রথমে তার জ্ঞানের অভাব স্বীকার করতে হবে, তারপর নম্রতা এবং দৃঢ়তার সাথে নির্দেশনা চাইতে হবে। শোনার আকাঙ্ক্ষা তখনই অর্থবহ হয়ে ওঠে যখন এটি পরিচালনাকারী আইনগুলি শেখার ইচ্ছার সাথে মিলিত হয়। অধ্যায়ের শেষে
লেখক পাঠকের সামনে একটি শক্তিশালী ধারণা রেখে গেছেন, প্রত্যেকেরই সমৃদ্ধি অর্জনের অধিকার আছে, কিন্তু যারা জ্ঞানের সন্ধান করে কেবল তারাই তা অর্জন করতে পারে। সম্পদ কোন রহস্য নয়, এটি একটি ফলাফল, নীতি থেকে উদ্ভূত যা যে কেউ অনুসরণ করতে পারে, তাদের সূচনা বিন্দু নির্বিশেষে। অধ্যায় 2, ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি। এই অধ্যায়ে আরকাদের পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যার একজন সাধারণ লেখক থেকে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হওয়ার যাত্রা বইটির আর্থিক শিক্ষার ভিত্তি হয়ে ওঠে। লেখক আরকাদের জীবন ব্যবহার করে দেখান যে সম্পদ কোনো দৈবক্রমে ঘটে না, বরং অর্থ কিভাবে আচরণ করে তা বোঝার এবং সেই বোধগম্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ড বেছে নেওয়ার ফলাফল। আরকাদ একজন যুবক হিসেবে শুরু করেন, যার জীবনে সামান্য সম্পদ এবং উন্নতির আকাঙ্ক্ষা থাকে। সে অধ্যবসায়ের সাথে কাজ করে, কিন্তু লক্ষ্য করে যে কেবল প্রচেষ্টাই সমৃদ্ধির দিকে নিয়ে যায় না। তার চারপাশে অনেকেই অবিরাম পরিশ্রম করে, কিন্তু খুব কম লোকই সম্পদ সঞ্চয় করে। লেখকের মতে এই উপলব্ধি আরকাদের রূপান্তরের সূচনা করে। সে সিদ্ধান্ত নেয় যে আরও কঠোর পরিশ্রম করার পরিবর্তে তাকে অর্থ নিয়ন্ত্রণের নিয়মগুলি শিখতে হবে। তাকে বুঝতে হবে কিভাবে সম্পদ বৃদ্ধি পায়, কিভাবে তা অদৃশ্য হয়ে যায় এবং কিভাবে তা নিয়ন্ত্রণ করা যায়। তার সুযোগ আসে যখন সে আলগামিসের সাথে দেখা করে, একজন ধনী মহাজন ঋণদাতা যে একজন লেখকের সাহায্য চায়। আরকাদ বিশ্বস্ততার সাথে কাজটি করে এবং সাহসের সাথে আলগামিসকে সেই প্রশ্নটি জিজ্ঞাসা করে যা তার চিন্তাভাবনাকে গ্রাস করে। খোয়াত, আমি কিভাবে ধনী হতে পারি? খোয়াত। এই মুহূর্তটি আরকাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। লেখক তুলে ধরেছেন যে আর্থিক উন্নতি প্রায়শই নম্রতা এবং ইতিমধ্যেই সফল ব্যক্তিদের কাছ থেকে শেখার ইচ্ছা দিয়ে শুরু হয়। আলগামিস আরকাদকে সোনা দেয় না, বরং তাকে আরও মূল্যবান কিছু দেয়, জ্ঞান। তিনি আরকাদকে সম্পদের প্রথম মহান নীতি শেখান। আপনি যা উপার্জন করেন তার একটি অংশ আপনার নিজের কাছে রাখা উচিত। আলগামিস ব্যাখ্যা করেন যে বেশিরভাগ মানুষ এই সত্যটি ভুল বোঝে। তারা যা উপার্জন করে তা ব্যয় করে, বিশ্বাস করে যে তাদের আয় সম্পূর্ণরূপে তাদের চাহিদা এবং আকাঙ্ক্ষার জন্য। বাস্তবে উপার্জনকে প্রথমে নিজেকে পরিশোধ করতে হবে। আরকাদকে তার উপার্জনের কমপক্ষে 10% সঞ্চয় করার নির্দেশ দেওয়া হয়েছে। লেখক জোর দিয়ে বলেছেন যে এই নীতিটি, যদিও সহজ, সমস্ত সম্পদের ভিত্তি যার উপর ভিত্তি করে নির্মিত হয়। আরকাদ নিয়মানুবর্তিতার সাথে নির্দেশনা অনুসরণ করে। প্রথমে সঞ্চয় ছোট এবং তুচ্ছ মনে হয়, কিন্তু সময়ের সাথে সাথে সে একটি শক্তিশালী রূপান্তর লক্ষ্য করে। তার সঞ্চয় বৃদ্ধির সাথে সাথে তার আত্মবিশ্বাসও বৃদ্ধি পায়। সে অর্থকে এমন কিছু হিসেবে দেখতে শুরু করে যা পিছলে যায় না, বরং এমন কিছু হিসেবে দেখতে শুরু করে যা সে নিয়ন্ত্রণ করতে পারে। লেখক ব্যাখ্যা করেছেন যে সঞ্চয় কেবল সম্পদই নয়, বরং চরিত্র গড়ে তোলে, ধৈর্য, ধারাবাহিকতা এবং আত্মসম্মান। আলগামিস বহু বছর পর ফিরে আসে এবং আরকাদকে জিজ্ঞাসা করে যে সে কি শিখেছে। আরকাদ ব্যাখ্যা করে যে কেবল সঞ্চয়ই যথেষ্ট নয়, অর্থকে কাজে লাগাতে হবে, বিজ্ঞ বিনিয়োগের মাধ্যমে। এটিকে উপার্জন করতে হবে, বৃদ্ধি করতে হবে এবং বৃদ্ধি পেতে হবে। আলগামিস এটি নিশ্চিত করে এবং আরেকটি নীতি শেখায়। সম্পদ তখনই প্রসারিত হয় যখন অর্থ এমন জায়গায় রাখা হয় যেখানে এটি আরও অর্থ উৎপাদন করতে পারে। সঞ্চয়কে দিনরাত পরিশ্রম করে এমন দাসে পরিণত হতে দিন। লেখক জোর দিয়ে বলেন যে সম্পদ চক্রবৃদ্ধির মাধ্যমে বৃদ্ধি পায়, উপার্জনের ক্রমাগত পুনঃবিনিয়োগ। আরকাদ এই শিক্ষাটি প্রয়োগ করে, কিন্তু সে ব্যর্থতারও সম্মুখীন হয়। সে তার সঞ্চয় একজন অনভিজ্ঞ বন্ধুর হাতে অর্পণ করে, যে বন্ধুটি একটি দুর্বল বিনিয়োগে তা হারায়। এটি আরকাদকে আরেকটি গুরুত্বপূর্ণ নীতি শেখায়। ক্ষেত্রের দক্ষদের কাছ থেকে নির্দেশনা গ্রহণ করুন, অজ্ঞ হাতে দেওয়া অর্থ অদৃশ্য হয়ে যাবে। লেখক এই উদাহরণটি ব্যবহার করে দেখান যে শেখা প্রায়শই ভুলের মাধ্যমে আসে। আরকাদ হাল ছাড়েন না, তিনি আবার শুরু করেন, আগের চেয়ে আরও শক্তিশালী এবং জ্ঞানী। বছর কেটে যায়, আরকাদ নিয়মানুবর্তিতার সাথে প্রতিটি শিক্ষা প্রয়োগ করতে থাকে। তার সঞ্চয় বৃদ্ধি পায়,
তার বিনিয়োগ বহুগুণ বৃদ্ধি পায়, তার প্রজ্ঞা আরও গভীর হয়। সময়ের সাথে সাথে সে কেবল নিজেকেই নয়, তার পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট পরিমাণে সম্পদ গড়ে তোলে। লেখক তুলে ধরেছেন যে আর্কাডের সাফল্য জাদুকরি বা অসাধারণ নয়, এটি সারা জীবন ধরে অনুশীলন করা সহজ নীতিগুলির ধারাবাহিক প্রযোগের ফলাফল। আর্কাদ কেবল তার সম্পদের জন্যই নয়, অন্যদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তার উদারতার জন্য ব্যাবিলন জুড়ে প্রশংসিত হন। তিনি তার জ্ঞান প্রকাশ্যে ভাগ করে নেন, বিশ্বাস করেন যে জ্ঞান ছড়িয়ে পড়লে সমৃদ্ধি বৃদ্ধি পায়। লেখক পরামর্শ দেন যে প্রকৃত সম্পদের মধ্যে রয়েছে অন্যদের উপরে উঠতে সাহায্য করার ইচ্ছা। এই অধ্যায়টি শেষ হয়েছে বইটির কেন্দ্রীয় শিক্ষক হিসেবে আর্কাদকে প্রতিষ্ঠা করে। তার যাত্রা সকলের জন্য উপলব্ধ সম্ভাবনার প্রতিনিধিত্ব করে, সাধারণ ব্যক্তিরা যারা শৃঙ্খলা, বোধগম্যতা এবং ইচ্ছাকৃত পছন্দের মাধ্যমে তাদের আর্থিক ভাগ্য পরিবর্তন করে। ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি ধনী হতে শুরু করেননি, তিনি অর্থের আইন আয়ত্ত করে এবং আপোস না করে সে অনুযায়ী জীবনযাপন করে ধনী হয়েছিলেন। অধ্যায় ৩, পাতলা পার্সের ৭টি প্রতিকার। এই অধ্যায়ে লেখক আর্কাদকে একজন শিক্ষক হিসেবে উপস্থাপন করেছেন, যিনি ব্যাবিলনের নাগরিকদের উদ্দেশ্যে কথা বলছেন, যারা তাদের আর্থিক অবস্থা শক্তিশালী করার জন্য নির্দেশনা খোঁজেন। অনেকেই বছরের পর বছর ধরে কাজ করেছেন কিন্তু খালি পকেট এবং সামান্য নিরাপত্তা নিয়েই থাকেন। আর্কাদ ব্যাখ্যা করেছেন যে কারো পকেটের অবস্থা ভাগ্য, পেশা বা ভাগ্য দ্বারা নির্ধারিত হয় না, বরং কিছু কালজয়ী আইন বোঝা এবং প্রযোগের মাধ্যমে নির্ধারিত হয়। তিনি এই আইনগুলিকে একটি দুর্বল পকেটের ৭টি প্রতিকার হিসাবে উপস্থাপন করেন, বাস্তব নীতি যা যে কেউ সম্পদ তৈরি শুরু করতে অনুসরণ করতে পারে। আর্কাদের প্রথম চিকিৎসা পদ্ধতি সহজ কিন্তু মৌলিক। আপনার পকেট মোটা করার কাজ শুরু করুন। আপনার যা উপার্জন হবে তার একটি অংশ নিজের জন্য রাখতে হবে। আর্কাদ তার শ্রোতাদের তাদের আয়ের অন্তত 10% সঞ্চয় করার নির্দেশ দেন। লেখক জোর দিয়ে বলেন যে সঞ্চয় হল একজনের আর্থিক ভবিষ্যতের প্রতি সম্মান প্রদর্শনের প্রথম কাজ। যারা তাদের উপার্জন করা সবকিছু ব্যয় করে তারা ভাগ্যের উপর নির্ভরশীল থাকে, কিন্তু যারা প্রথমে নিজেরাই অর্থ প্রদান করে তারা সম্পদ বৃদ্ধির ভিত্তি তৈরি করে। দ্বিতীয় প্রতিকার হল তোমার ব্যয় নিয়ন্ত্রণ করা। আর্কাদ ব্যাখ্যা করেন যে ইচ্ছাগুলি আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় যদি না সেগুলি ইচ্ছাকৃতভাবে পরিচালিত হয়। অনেকেই বিশ্বাস করেন যে তারা সঞ্চয় করার জন্য যথেষ্ট উপার্জন করেন না, কিন্তু বাস্তবে তারা চাহিদাকে প্রয়োজনীয়তার সাথে গুলিয়ে ফেলেন। লেখক স্পষ্ট করে বলেন যে বাজেট সীমাবদ্ধতা সম্পর্কে নয়, বরং অর্থপূর্ণ অগ্রাধিকারের দিকে সম্পদ পরিচালনা করার বিষয়ে। যখন ব্যয় নিয়ন্ত্রণ করা হয় তখন আয়ের স্তর নির্বিশেষে যে কারো জন্য সঞ্চয় সম্ভব হয়ে ওঠে। তৃতীয় প্রতিকার হল তোমার সোনাকে বহুগুণে বৃদ্ধি করা। আর্কাদ শিক্ষা দেন যে কেবল সঞ্চয় সম্পদ তৈরি করে না, অর্থকে বুদ্ধিমানের বিনিয়োগের মাধ্যমে কাজে লাগাতে হবে। উপার্জন অবশ্যই আরও উপার্জন তৈরি করবে। লেখক ব্যাখ্যা করেছেন যে সম্পদ বৃদ্ধি পায় যখন মূলধন এমন জায়গায় স্থাপন করা হয় যেখানে এটি নিরাপদে এবং অবিচলভাবে বৃদ্ধি পেতে পারে। এই নীতিটি চক্রবৃদ্ধির শক্তিকে প্রতিফলিত করে, এমন একটি শক্তি যা ধারাবাহিকভাবে প্রয়োগ করলে ছোট শুরুকে বড় ভাগ্যে রূপান্তরিত করে। চতুর্থ প্রতিকার হল তোমার সম্পদকে ক্ষতির হাত থেকে রক্ষা করা। আর্কাদ বেপরোয়া বিনিয়োগ এবং অনভিজ্ঞ পরামর্শদাতাদের উপর আস্থা রাখার বিরুদ্ধে সতর্ক করে। সোনাকে অবশ্যই রক্ষা করতে হবে। লেখক জোর দিয়ে বলেছেন যে ব্যক্তিদের কেবল সেই উদ্যোগগুলিতে বিনিয়োগ করা উচিত যা তারা বোঝে এবং সেই ক্ষেত্রে অভিজ্ঞদের কাছ থেকে নির্দেশনা নেওয়া উচিত। সতর্কতা, প্রজ্ঞা এবং সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সম্পদ সংরক্ষণ করা হয়। পঞ্চম প্রতিকার হল আপনার বাসস্থানকে একটি লাভজনক বিনিয়োগে পরিণত করা। আর্কাদ ব্যক্তিদের অবিরাম ভাড়া নেওয়ার পরিবর্তে তাদের বাড়ির মালিক হতে উৎসাহিত করে। মালিকানা স্থিতিশীলতা তৈরি করে, দীর্ঘমেয়াদী ব্যয় হ্রাস করে এবং পরিবারগুলিকে ন্যায্যতা তৈরি করতে সাহায্য করে।
লেখক ব্যাখ্যা করেছেন যে একটি বাড়ি আরামের জায়গা এবং আর্থিক শক্তির ভিত্তি উভয়ই হওয়া উচিত। ষষ্ঠ প্রতিকার হল ভবিষ্যতের আয় নিশ্চিত করা। আরকাদ সেই বছরগুলির জন্য প্রস্তুতি নেওয়ার গুরুত্ব শেখান যখন উপার্জন ক্ষমতা হ্রাস পেতে পারে। বিনিয়োগ কেবল বর্তমানের চাহিদা পূরণ করবে না, বরং ভবিষ্যতের সুরক্ষাও নিশ্চিত করবে। লেখক দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিয়েছেন। পরামর্শ দিয়েছেন যে ব্যক্তিরা এমন ব্যবস্থা তৈরি করতে পারে যা আয় তৈরি করতে থাকে, এমনকি যখন তারা আর সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হয় না। সপ্তম চিকিৎসা হল উপার্জন ক্ষমতা বৃদ্ধি করা। আরকাদ তুলে ধরেছেন যে একজন ব্যক্তির উপার্জন ক্ষমতাই তার সবচেয়ে বড় সম্পদ। দক্ষতা, জ্ঞান এবং যোগ্যতা ক্রমাগত বিকাশ করতে হবে। লেখক ব্যাখ্যা করেছেন যে বাজারে নিজের মূল্য বৃদ্ধি করলে স্বাভাবিকভাবেই আয় বৃদ্ধি পায়। অধ্যয়ন, অনুশীলন এবং শেখা আরও বেশি সুযোগের দ্বার উন্মুক্ত করে। আরকাদ যখন এই নিরাময়গুলি প্রদান করেন, তখন লেখক দেখান যে সম্পদ গঠন একটি মানসিকতা এবং একটি সুশৃঙ্খল অনুশীলন উভয়ই। এই নীতিগুলি সহজ, কিন্তু ধারাবাহিকভাবে প্রয়োগ করলে এর প্রভাব গভীর হয়। ব্যাবিলনের নাগরিকরা বুঝতে শুরু করে যে দুর্বল টাকার কষ্ট স্থায়ী নয়, এটি এমন একটি অবস্থা যা ইচ্ছাকৃতভাবে পছন্দের মাধ্যমে বিপরীত করা যেতে পারে। এই অধ্যায়টি শেষ হয় আরকাদের এই শিক্ষাগুলিকে আরও গভীর প্রদর্শনীতে প্রসারিত করার প্রস্তুতির মাধ্যমে। তার শ্রোতারা নতুন আশা নিয়ে শোনেন, বুঝতে পারেন যে সম্পদ নির্বাচিত কয়েকজনের জন্য সংরক্ষিত নয়। যারা নিরাময় শিখেন এবং বিশ্বস্ততার সাথে প্রয়োগ করেন তাদের জন্য এটি উপলব্ধ। অধ্যায় 4, সোনার 5টি নিয়ম। এই অধ্যায়ে লেখক আরকাদকে খোয়ার সোনার 5টি আইন খোয়ার নামে পরিচিত আরেকটি অপরিহার্য আর্থিক নীতির শিক্ষা প্রদানের উপস্থাপনা করেছেন। এই আইনগুলি পূর্ববর্তী নিরাময়ের উপর ভিত্তি করে তৈরি হয় এবং সম্পদ কিভাবে আচরণ করে তার বোধগম্যতাকে আরও গভীর করে। দৃষ্টান্ত এবং ব্যাখ্যার মাধ্যমে আরকাদ দেখান যে অর্থ পূর্বাভাসযোগ্য ধরন অনুসরণ করে, এবং যখন ব্যক্তিরা এই আইনগুলির সাথে নিজেদের সামঞ্জস্য করে, তখন সমৃদ্ধি অনেক বেশি অর্জনযোগ্য হয়ে ওঠে। বিপরীতে এই আইনগুলিকে উপেক্ষা করলে সংগ্রাম, ক্ষতি এবং আর্থিক অস্থিরতা দেখা দেয়। সোনার প্রথম আইনে বলা হয়েছে যে যারা তাদের উপার্জনের 1/10 তাদের ভবিষ্যতের জন্য এবং তাদের পরিবারের ভবিষ্যতের জন্য একটি সম্পত্তি তৈরি করার জন্য আলাদা করে রাখেন, তাদের কাছে সোনা আনন্দের সাথে এবং ক্রমবর্ধমান পরিমাণে আসে। এই আইনটি সুশৃঙ্খল সঞ্চয়ের উপর জোর দেয়। লেখক ব্যাখ্যা করেছেন যে ধারাবাহিক সঞ্চয় আর্থিক গতিকে আমন্ত্রণ জানায়। যারা বিনিয়োগের জন্য একটি অংশ সংরক্ষণ করে তাদের উপার্জনকে সম্মান করে, তাদের চারপাশে সম্পদ বৃদ্ধি পায়। আইনটি এই নীতিকে আরও জোরদার করে যে সঞ্চয় বঞ্চনা নয়, বরং ভবিষ্যতের সুযোগের জন্য প্রস্তুতি। দ্বিতীয় সূত্রটি শিক্ষা দেয় যে সোনা পরিশ্রমের সাথে পরিশ্রম করে এবং বিজ্ঞতার সাথে বিনিয়োগ করলে তা বহুগুণ বৃদ্ধি পায়। অর্থকে কাজে লাগাতে হবে, স্থির রিটার্ন উৎপন্ন করে এমন উদ্যোগে রাখলে তা বৃদ্ধি পায়। লেখকের মতে বিজ্ঞ বিনিয়োগ সঞ্চয়কে আয়ের একাধিক ধারায় রূপান্তরিত করতে সাহায্য করে। এটি চক্রবৃদ্ধির নীতি, অর্থ সময় এবং পুনরাবৃত্তির মাধ্যমে আরও অর্থ উৎপন্ন করে। আরকাদ জোর দিয়ে বলেন যে অলস সঞ্চয় সমৃদ্ধি তৈরি করে না, কেবল সক্রিয় বিনিয়োগই সমৃদ্ধি তৈরি করে। তৃতীয় আইনটি সতর্ক করে যে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শে বিনিয়োগকারী সতর্ক মালিকের সুরক্ষায় সোনা আঁকড়ে থাকে। এই আইন বিচক্ষণতার গুরুত্বের উপর জোর দেয়। জ্ঞানের দ্বারা পরিচালিত হলে সম্পদ নিরাপদে বৃদ্ধি পায়। লেখক ব্যাখ্যা করেছেন যে যারা অর্থায়নে প্রশিক্ষিত বা নির্দিষ্ট উদ্যোগে দক্ষ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেন, তাদের ক্ষতির ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। বিজ্ঞ পরামর্শ ঢাল হিসেবে কাজ করে, মূলধনকে স্থিতিশীল সুযোগের দিকে পরিচালিত করে। চতুর্থ সূত্রটি সতর্ক করে যে যারা এমন উদ্যোগে বিনিয়োগ করে যা তারা বোঝে না অথবা অসম্ভব রিটার্নের প্রতিশ্রুতি দেয়, এমন পরিকল্পনায় বিনিয়োগ করে, তাদের কাছ থেকে সোনা চলে যায়। এই সূত্রটি লোভ এবং অজ্ঞতার বিপদগুলিকে সম্বোধন করে।
লেখক জোর দিয়ে বলেছেন যে মানুষ প্রায়শই দুর্ভাগ্যের কারণে নয় বরং দুর্বল বিচার বুদ্ধির কারণে অর্থ হারায়। জ্ঞান ছাড়া বিনিয়োগ ব্যর্থতাকে আমন্ত্রণ জানায়। আরকাদ ব্যাখ্যা করেন যে অবাস্তব প্রতিশ্রুতি এবং অপরিচিত উদ্যোগ হল অনভিজ্ঞদের ফাঁদ যা ধরে রাখে। যারা দ্রুত অনুমানমূলক ঝুঁকিতে পড়ে তাদের হাতে সম্পদ টিকে থাকতে পারে না। পঞ্চম সূত্রটি দাবি করে যে যারা সোনাকে অসম্ভব উপার্জনের জন্য জোর করে অথবা অসৎ বা অযোগ্য ব্যক্তিদের উপর আস্থা রেখে তা পরিচালনা করে তাদের কাছ থেকে সোনা পালিয়ে যায়। এখানে লেখক বর্ণনা করেছেন যে কিভাবে অধৈর্যতা এবং ভুল বিশ্বাস ভাগ্যকে ধ্বংস করে। যারা দ্রুত ধনী হতে চায় তারা প্রায়শই প্রতারণা বা তাদের নিজস্ব বেপরোয়া আকাঙ্ক্ষার শিকার হয়। আরকাদ বিপজ্জনক শর্টকাটের পরিবর্তে স্থিতিশীল দীর্ঘমেয়াদী বৃদ্ধিকে উৎসাহিত করে। সম্পদকে অবশ্যই শৃঙ্খলা, সতর্কতা এবং বোধগম্যতার মাধ্যমে লালন পালন করতে হবে। এই পাঁচটি আইন একসাথে আর্থিক আচরণের একটি বিস্তৃত দর্শন গঠন করে। এগুলি ইতিহাস জুড়ে পরিলক্ষিত নিদর্শনগুলিকে প্রতিফলিত করে, সম্পদ সঞ্চয়, বৃদ্ধি, সতর্কতা এবং প্রজ্ঞার প্রতি সাড়া দেয়। অজ্ঞতা, লোভ বা অধৈর্যের সংস্পর্শে এলে তা অদৃশ্য হয়ে যায়। লেখক তুলে ধরেছেন যে এই আইনগুলি তাত্ত্বিক নয়, এগুলি সেই প্রজন্মের লিপিবদ্ধ অভিজ্ঞতা যারা অর্থ কিভাবে আচরণ করে তা পর্যবেক্ষণ করেছে। এই আইনগুলিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আরকাদ এমন ব্যক্তিদের গল্প শেয়ার করেছেন যারা এই নীতিগুলি অনুসরণ করে বা লঙ্ঘন করে সম্পদ অর্জন করেছে বা হারিয়েছে। একজন যুবক যিনি অনভিজ্ঞ বন্ধুদের উপর আস্থা রেখেছিলেন, তার সঞ্চয় উধাও হতে দেখেছিলেন। আরেকজন যিনি বিজ্ঞ পরামর্শের অধীনে অবিচলভাবে বিনিয়োগ করেছিলেন, তার ভাগ্য বৃদ্ধি পেতে দেখেছিলেন। এই গল্পগুলি আরও জোর দেয় যে আর্থিক ফলাফল পরিস্থিতি দ্বারা নয় বরং পছন্দ দ্বারা নির্ধারিত হয়। এই অধ্যায়টি শেষ হয়েছে এই জোর দিয়ে যে সোনার পাঁচটি আইন সর্বজনীন এবং কালজয়ী। এগুলি প্রাচীন ব্যাবিলন, আধুনিক অর্থনীতি এবং এর মধ্যবর্তী প্রতিটি আর্থিক ব্যবস্থায় প্রযোজ্য। যারা এই আইনগুলিকে সম্মান করে তারা নিরাপত্তা এবং সমৃদ্ধি গড়ে তোলে। যারা এগুলিকে উপেক্ষা করে তারা সেই ভুলগুলি পুনরাবৃত্তি করে যায়। ফলে অসংখ্য ভাগ্য অদৃশ্য হয়ে গেছে। অধ্যায় 5, ব্যাবিলনের স্বর্ণ ঋণদাতা। এই অধ্যায়ে লেখক পাঠকের মনোযোগ ধার নেওয়ার প্রকৃতি এবং অর্থের চলাচলের সাথে জড়িত দায়িত্বের দিকে ফিরিয়ে আনেন। রোদান নামে একজন তরুণ বর্ষা প্রস্তুতকারকের গল্পের মাধ্যমে, যিনি একটি বিশাল পুরস্কার পান। লেখক বিশ্বাস, ঋণ এবং আর্থিক সম্পর্কের বিচক্ষণতার সাথে পরিচালনার পিছনে গভীর নীতিগুলি অন্বেষণ করেন। অধ্যায়টি একটি স্মরণ করিয়ে দেয় যে সম্পদ কর্তব্য বহন করে এবং অসাবধান উদারতা বেপরোয়া ব্যয়ের মতোই ক্ষতিকারক হতে পারে। রোদন একজন সাধারণ কর্মী হিসেবে শুরু করেন, যার কারুশিল্প এবং নিষ্ঠা তাকে রাজার কাছ থেকে একটি উদার উপহার এনে দেয়। হঠাৎ করে তার কাছে আগের চেয়েও বেশি সোনা থাকার ফলে সে উত্তেজনা এবং বিভ্রান্তি উভয়ই অনুভব করে। তার বোন এবং তার স্বামী তৎক্ষণাৎ তার আবেগকে আকর্ষণ করে তার কাছ থেকে একটি বড় ঋণের জন্য অনুরোধ করে। রোদন দ্বিধাগ্রস্ত হয়, স্বার্থপরতার কারণে নয় বরং অনিশ্চয়তার কারণে। সে জানে না এই সোনা ধার দেওয়া বুদ্ধিমানের কাজ নাকি তা কখনো ফেরত আসবে। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাকে ব্যাবিলনের সোনা ঋণদাতা ম্যাথনের পরামর্শ নিতে পরিচালিত করে। ম্যাথন রোদনকে শ্রদ্ধার সাথে গ্রহণ করে এবং তাকে ঋণ দেওয়ার বাস্তবতা এবং সম্পদের দায়িত্ব শেখানোর সুযোগটি কাজে লাগায়। লেখক ব্যাখ্যা করেছেন যে ম্যাথনের জ্ঞান নীতির মধ্যে নিহিত, আবেগের মধ্যে নয়। ম্যাথন জোর দিয়ে বলেন যে টাকা ধার দেওয়া একটি গুরুতর বিষয়, কারণ একবার সোনা কারো হাত ছেড়ে গেলে ঋণগ্রহীতার ক্ষমতা এবং ঋণ পরিশোধের ইচ্ছা দ্বারা এটি সুরক্ষিত রাখতে হবে। বিচক্ষণতা ছাড়া উদারতা কেবল আর্থিক ক্ষতির দিকেই নয়, সম্পর্ক ভেঙে যাওয়ার কারণও হতে পারে। ম্যাথন তার নিজের অভিজ্ঞতা থেকে গল্প শেয়ার করেছেন। কিছু ঋণগ্রহীতা ছিলেন সৎ এবং পরিশ্রমী, কৃতজ্ঞতার সাথে তাদের ঋণ পরিশোধ করতেন। অন্যরা ছিলেন অসতর্ক বা অসৎ, যার ফলে ক্ষতি এবং কষ্ট হতো।
এই অভিজ্ঞতা থেকে ম্যাথন শিখেছিলেন যে অর্থ যখন ঝুঁকির মুখে থাকে তখন আবেগের চেয়ে চরিত্র বেশি গুরুত্বপূর্ণ। লেক্কের মতে, প্রকৃত দয়ার জন্য প্রজ্ঞার প্রয়োজন। ঋণগ্রহীতা যা পরিশোধ করতে পারে না তা ঋণ দেওয়া করুণা নয়, এটি উভয় পক্ষকেই বিপদে ফেলছে। ম্যাথন একটি মূল নীতি উপস্থাপন করেন। ঋণগ্রহীতার ঋণ পরিশোধের ক্ষমতার উপর ভিত্তি করে ঋণগ্রহীতার স্নেহ বা সহানুভূতির উপর নয়। লেখক এটিকে একটি চিরন্তন আর্থিক সত্য হিসেবে তুলে ধরেছেন। লোকেরা প্রায়শই অপরাধবোধ বা বাধ্যবাধকতার বশবর্তী হয়। বন্ধু বা আত্মীয়দের টাকা ধার দেয়। যখন ঋণ পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ে তখন সম্পর্কটি ক্ষতিগ্রস্ত হয়। ম্যাথন রোডানকে অনুভূতির মাধ্যমে নয়, তথ্যের মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করার আহ্বান জানান। তিনি ব্যাখ্যা করেন যে যখন সোনা সুরক্ষিত থাকে, জামানত দ্বারা, ঋণগ্রহীতার দৃঢ় খ্যাতি দ্বারা, অথবা একটি নির্ভরযোগ্য পরিকল্পনা দ্বারা, ঋণ দেওয়া একটি মহৎ কাজ। এটি অর্থ সঞ্চালন করতে, ব্যবসা বৃদ্ধি পেতে এবং পরিবারগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে। কিন্তু যখন সামর্থ্য বা শৃঙ্খলাহীনদের কাছে সোনা ধার দেওয়া হয়, তখন এটি দ্বন্দ্ব এবং ক্ষতির আমন্ত্রণ জানায়। ম্যাথন রোডানকে শেখান যে সোনা তখন সবচেয়ে নিরাপদ যেখানে এটি লাভের সাথে ফিরে আসতে পারে, যেখানে এটি জবাবদিহিতা ছাড়াই ব্যবহার করা যেতে পারে না। ম্যাথন সাহায্য করা এবং ক্ষতি করার মধ্যে পার্থক্যের উপরও জোর দেন। তিনি সতর্ক করে বলেন যে যাদের খারাপ অভ্যাস আছে বা আর্থিক বোধগম্যতার অভাব আছে তাদের অর্থ প্রদান তাদের সমস্যার সমাধান করে না, এটি প্রায়শই তাদের সমস্যাগুলিকে আরও গভীর করে তোলে। তিনি ব্যাখ্যা করেন যে প্রকৃত সাহায্যের মধ্যে নির্দেশনা বা মানসিক সমর্থন অন্তর্ভুক্ত থাকতে পারে, তবে অর্থের প্রয়োজন হয় না। লেখক এই অন্তর্দৃষ্টি ব্যবহার করে দেখান যে বিজ্ঞ আর্থিক সিদ্ধান্তের জন্য সাহসের প্রয়োজন। অনুরোধটি যখন বোকামিপূর্ণ হয় তখন না খোয়াত বলার সাহস এবং আবেগ প্রবল থাকলেও দায়িত্বশীলভাবে কাজ করার সাহস। তাদের কথোপকথন শেষ হওয়ার সাথে সাথে রোদন স্পষ্টতা লাভ করে। সে বুঝতে পারে যে তার শ্যালককে সোনা ধার দেওয়া, যার ঋণ পরিশোধের কোনো শক্তিশালী উপায় নেই এবং অস্থির অভ্যাস নেই, একটি ভুল হবে। সে এটাও বুঝতে পারে যে তার সম্পদ রক্ষা করা তাকে স্বার্থপর করে না, বরং এটি তাকে দায়িত্বশীল করে তোলে। ম্যাথন জোর দিয়ে বলেন যে রোদনের কর্তব্য হল নিশ্চিত করা যে সে যে সোনা পেয়েছে তা তার ভবিষ্যতের এবং তার উপর নির্ভরশীলদের সেবা করে। এই অধ্যায়টি শেষ হয়েছে এই বলে যে জ্ঞানী ঋণ সম্পদ গঠনের একটি অপরিহার্য অংশ। সোনা ধার দেওয়া কেবল একটি আর্থিক কাজ নয়, এটি বিচারবুদ্ধি, চরিত্র এবং দূরদর্শিতার একটি কাজ। লেখক দেখান যে যারা সম্পদকে বিচক্ষণতার সাথে পরিচালনা করেন তারা আবেগকে নীতির উপর প্রাধান্য দেন না। তারা বোঝেন যে যখন অর্থের অপব্যবহার করা হয় তখন তা দাতা এবং গ্রহীতা উভয়েরই ক্ষতি করে, কিন্তু যখন শৃঙ্খলা দ্বারা পরিচালিত হয় তখন এটি আস্থাকে শক্তিশালী করে, সুযোগ এবং সমৃদ্ধি। অধ্যায় 6 ব্যাবিলনের প্রাচীর। এই অধ্যায়ে লেখক ব্যাবিলনের শক্তিশালী দেয়ালগুলিকে আর্থিক সুরক্ষা এবং ব্যক্তিগত সুরক্ষা সম্পর্কে প্রতীকী পাঠ হিসেবে ব্যবহার করেছেন। পূর্ববর্তী অধ্যায়গুলি শেখায় যে কিভাবে সম্পদ অর্জন এবং বৃদ্ধি করা হয়। এই অধ্যায়টি শেখায় যে কিভাবে সম্পদ সংরক্ষণ করা হয়। সৈন্য, নগর ফটক এবং সুউচ্চ দেয়ালের চিত্রের মাধ্যমে লেখক ব্যাবিলনের মতোই কালজয়ী একটি নীতি প্রকাশ করেছেন: কেউ যতই উপার্জন করুক না কেন, সুরক্ষা ছাড়া সমৃদ্ধি টিকে থাকতে পারে না। গল্পটি ঘটে অবরোধের সময়, যখন ব্যাবিলন একটি শক্তিশালী শত্রু বাহিনী দ্বারা বেষ্টিত। নাগরিকরা ভয়ে জড়ো হয়, তাদের শহর টিকে থাকবে কিনা তা অনিশ্চিত। তবুও রক্ষী এবং কর্মকর্তারা তাদের আশ্বস্ত করেন যে শহরের চারপাশে নির্মিত বিশাল দেয়ালগুলি যে কোনো আক্রমণ প্রতিরোধ করার জন্য যথেষ্ট শক্তিশালী। এই দেয়ালগুলি বিপদ আসার অনেক আগেই নির্মিত হয়েছিল। দূরদর্শিতা, প্রস্তুতি এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে পাথরের উপর পাথর নির্মিত হয়েছিল। এই কারণে ব্যাবিলনের নাগরিকরা শান্তিতে ঘুমায়, আত্মবিশ্বাসী যে ইতিমধ্যেই নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। লেখক এই মুহূর্তটি ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সত্য প্রকাশ করেছেন।
বিপদ আসার আগেই সুরক্ষা তৈরি করতে হবে। ব্যাবিলন যেমন তার দেয়াল তৈরি করার আগে তার শত্রুদের আগমনের জন্য অপেক্ষা করেনি, তেমনি একজন ব্যক্তিকে সুরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করার আগে সংকটের জন্য অপেক্ষা করা উচিত নয়। সঞ্চয়, বীমা, জরুরি তহবিল এবং স্থিতিশীল বিনিয়োগ আধুনিক দেয়াল হিসেবে কাজ করে, যা একজন ব্যক্তিকে অপ্রত্যাশিত কষ্ট থেকে রক্ষা করে। লেখের মতে, যারা আগে থেকেই প্রস্তুতি নেয় তারা মানসিক শান্তি লাভ করে, আর যারা দেরি করে তারা প্রায়শই ধ্বংসের মুখোমুখি হয়। এই অধ্যায়ে জোর দেওয়া হয়েছে যে প্রতিটি যুগেই বিপদ অনিবার্য। অসুস্থতা, দুর্ভাগ্য, বেকারত্ব, অর্থনৈতিক মন্দা এবং ব্যক্তিগত সংকট কোনো পূর্বাভাস ছাড়াই আসতে পারে। লেখক ব্যাখ্যা করেছেন যে ভয় বিপদ থেকে আসে না, এটি অপ্রস্তুত থাকার কারণে আসে। যখন একজন ব্যক্তি শক্তিশালী আর্থিক প্রাচীর তৈরি করে, তখন ভয় তার শক্তি হারায়। প্রস্তুতি নিরাপত্তায় পরিণত হয় এবং নিরাপত্তা স্বাধীনতায় পরিণত হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে ব্যাবিলনের দেয়ালগুলি কার্যকর ছিল কারণ সেগুলি নতুনভাবে নির্মিত হয়নি, বরং সেগুলি ক্রমাগত রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। এটি আরেকটি নীতি প্রতিফলিত করে: আর্থিক সুরক্ষা এককালীন পদক্ষেপ নয়, এটি একটি চলমান শৃঙ্খলা। জরুরি সঞ্চয় পুনরায় পূরণ করতে হবে, বীমা পর্যালোচনা করতে হবে, বিনিয়োগ পর্যবেক্ষণ করতে হবে এবং ঋণ পরিচালনা করতে হবে। কারো আর্থিক প্রতিরক্ষা দুর্বল হতে দেওয়া অপ্রয়োজনীয় ঝুঁকিকে আমন্ত্রণ জানায়, ঠিক যেমন একটি শহর তার দেয়ালকে অবহেলা করে বিজয়কে আমন্ত্রণ জানায়। এই গল্পটি নাগরিকদের তাদের নেতাদের উপর আস্থার উপরও আলোকপাত করে। রক্ষীরা তাদের আশ্বাস দেয় যে দেয়ালগুলি তাদের ধরে রাখবে এবং জনগণ তাদের বিশ্বাস করে। এটি ব্যক্তিদের আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটায় যখন তারা ধারাবাহিকভাবে বিজ্ঞ আর্থিক অনুশীলন অনুসরণ করে। যখন একজন ব্যক্তি জানেন যে তারা অধ্যবসায়ের সাথে সঞ্চয় করেছেন, তাদের সম্পদ রক্ষা করেছেন এবং বেপরোয়া সিদ্ধান্ত এড়িয়ে গেছেন, তখন তারা এই শান্ত অভ্যন্তরীণ আত্মবিশ্বাস অর্জন করেন যে দুর্যোগ তাদের জীবনকে সহজেই অস্থিতিশীল করতে পারে না। লেখক আরও গভীরে গিয়ে ব্যাখ্যা করেছেন যে আর্থিক সুরক্ষা আত্মসম্মানের একটি বহিঃপ্রকাশ। যারা তাদের ভবিষ্যৎকে মূল্য দেয় তারা এর নিরাপত্তায় বিনিয়োগ করে। তারা কেবল ভাগ্য, দানশীলতা বা শেষ মুহূর্তের সমাধানের উপর নির্ভর করতে অস্বীকার করে। পরিবর্তে তারা এমন ব্যবস্থা তৈরি করে যা নিজেদের এবং তাদের পরিবারকে অপ্রয়োজনীয় কষ্ট থেকে রক্ষা করে। এই মানসিকতা যারা ক্রমাগত উদ্বেগের সাথে বাস করে তাদের থেকে যারা আশ্বাস এবং স্থিতিশীলতার সাথে বাস করে তাদের আলাদা করে। ব্যাবিলনের দেয়াল দূরদর্শিতার প্রতীক। লেখক জোর দিয়ে বলেছেন যে মহান সভ্যতা, ব্যবসা এবং পরিবারগুলি বংশ পরম্পরায় টিকে থাকে কারণ তারা সম্পদ উৎপাদন করে না, বরং তারা এটি রক্ষা করে। অরক্ষিত সম্পদ দ্রুত অদৃশ্য হয়ে যায়, ঠিক যেমন দেয়ালবিহীন শহর সহজেই ভেঙে পড়ে। অধ্যায়ের সমাপ্তিতে অবরোধ শান্তিপূর্ণভাবে শেষ হয় কারণ আক্রমণকারী সেনাবাহিনী ব্যাবিলনের প্রতিরক্ষা ভেদ করতে পারে না। শহরটি শক্তিশালী থাকে, এর জনগণ সুরক্ষিত থাকে এবং এর সম্পদ সুরক্ষিত থাকে। এই ফলাফলটি মূল বার্তাটিকে আরও জোরদার করে: নিরাপত্তা প্রয়োজন হওয়ার অনেক আগেই ইচ্ছাকৃতভাবে তৈরি করতে হবে। সুতরাং এই অধ্যায়টি শিক্ষা দেয় যে আর্থিক সুরক্ষা কেবল একটি কৌশল নয়, এটি একটি দায়িত্ব। যে ব্যক্তি শক্তিশালী আর্থিক দেয়াল তৈরি করে সে অনিশ্চয়তার মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। যে ব্যক্তি তাদের অবহেলা করে সে প্রতিটি অপ্রত্যাশিত ঝড়ের জন্য ঝুঁকিপূর্ণ থাকে। ঠিক যেমন ব্যাবিলন তার শক্তিশালী দেয়ালের কারণে সহ্য করেছিল, ঠিক তেমনি যারা তাদের সম্পদ রক্ষা করে তারা জীবনের চ্যালেঞ্জগুলির মধ্য দিয়েও সহ্য করে। অধ্যায় 7, ব্যাবিলনের উট ব্যবসায়ী। এই অধ্যায়ে লেখক পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি উপস্থাপন করেছেন: নিজের আর্থিক ভাগ্যের দায়িত্ব নেওয়ার নীতি। টারকাদ নামে এক যুবক এবং দাবাসির নামে একজন জ্ঞানী উট ব্যবসায়ীর গল্পের মাধ্যমে লেখক দেখান যে কিভাবে শৃঙ্খলা, জবাবদিহিতা এবং সৎ প্রচেষ্টা ঋণ, দারিদ্র্য এবং অনুশোচনায় জর্জরিত জীবনকে রূপান্তরিত করতে পারে। এই অধ্যায়টি কেবল অর্থ সম্পর্কে নয়, এটি চরিত্র, স্থিতিস্থাপকতা এবং একটি নতুন দিক বেছে নেওয়ার শক্তি সম্পর্কে।
তারকাত গল্পটি শুরু করেন ব্যাবিলনের রাস্তায় ঘুরে বেড়ানো একজন ক্ষুধার্ত নিরুৎসাহিত যুবক হিসেবে। লজ্জায় সে পরিচিত মুখগুলো এড়িয়ে চলে, কারণ সে অনেক মানুষের কাছে ঋণী এবং তা পরিশোধ করতে পারে না। তার দারিদ্র্য কেবল আর্থিক নয়, এটি অসহায়ত্ব এবং পরাজয়ের অনুভূতি যা তার ভিতরে শিকড় গেড়েছে। যখন সে উট ব্যবসায়ী দাবাসিরের মুখোমুখি হয়, তখন সে একটি মুদ্রা, খাবার বা করুণার মুহূর্ত আশা করে। পরিবর্তে দাবাসির তাকে আরও মূল্যবান কিছু দেয়, দায়িত্ব এবং ব্যক্তিগত রূপান্তর সম্পর্কে একটি শিক্ষা। দাবাসির তারকাতকে বলেন যে তিনি একসময় তার মতোই জীবনযাপন করতেন, অযত্ন, ঋণ এবং এড়িয়ে চলায় পরিপূর্ণ। তিনি যৌবনে সহজেই অর্থ উপার্জন করতেন, কিন্তু আরও সহজেই তা ব্যয় করতেন। তিনি চিন্তা না করেই ঋণ নিতেন, বিজ্ঞ পরামর্শ উপেক্ষা করতেন এবং বিশ্বাস করতেন যে তার সৌভাগ্য সর্বদা অব্যাহত থাকবে। লেখকের মতে, দাবাসিরের প্রাথমিক জীবন অগণিত ব্যক্তির নমুনাকে প্রতিফলিত করে, যারা দুর্ভাগ্যের কারণে নয় বরং শৃঙ্খলা এবং সচেতনতার অভাবে আর্থিক হতাশায় পতিত হয়। দাবাসিরের ঋণ বৃদ্ধির সাথে সাথে তার খ্যাতি হ্রাস পায়। অবশেষে সে তার সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশায় ব্যাবিলন থেকে পালিয়ে যায়, কিন্তু দৌড়ে তাকে রক্ষা করা যায়নি। মরুভূমির ডাকাতরা তাকে ধরে ফেলে, দাসত্বে বিক্রি করে দেয় এবং একজন ধনী মহিলার সেবায় নিয়োগ করে। তার প্রতি করুণা করার পরিবর্তে সে তাকে চ্যালেঞ্জ করে। সে তাকে বলেছিল যে সে কখনই স্বাধীন পুরুষ হতে পারবে না যতক্ষণ না সে নিজের মধ্যে স্বাধীনতার চেতনা দাবি করে। লেখক এই মোড়ের উপর জোর দিয়েছেন যখন দাবাসির বুঝতে পেরেছিলেন যে প্রকৃত স্বাধীনতা অভ্যন্তরীণ পরিবর্তন দিয়ে শুরু হয়, বাহ্যিক উদ্ধার দিয়ে নয়। দাবাসির তার কথাগুলো গভীরভাবে চিন্তা করে এবং বুঝতে পারে যে তার ব্যর্থতা পরিস্থিতির কারণে নয় বরং তার নিজের পছন্দের কারণেই হয়েছিল। মরুভূমির আক্রমণকারীদের অনেক আগেই ঋণ তাকে দাস করে ফেলেছিল। সে সিদ্ধান্ত নেয় যে সে তার অতীতের ভুলের দাস হিসেবে নয়, বরং একজন স্বাধীন মানুষ হিসেবে বাঁচতে চায়। এই অভ্যন্তরীণ জাগরণ তার ব্যাবিলনে ফিরে যাওয়ার যাত্রার ভিত্তি হয়ে ওঠে। সাহস এবং দৃঢ়তার সাথে সে পালিয়ে যায়, মরুভূমি পার হয় এবং একবার পালিয়ে আসা ঋণের মুখোমুখি হওয়ার জন্য বাড়ি ফিরে আসে। ব্যাবিলনে ফিরে আসার পর দাবাসির সহানুভূতি ভিক্ষা করেন না। তিনি তার প্রতিটি ঋণদাতার খোঁজ নেন, তার ব্যর্থতা স্বীকার করেন এবং একটি সুগঠিত পরিকল্পনা অনুসারে ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দেন। লেখক এই মুহূর্তটি ব্যবহার করে ব্যাখ্যা করেছেন যে যেখানে ব্যর্থতা একসময় ছিল, সেখানেও সততা এবং জবাবদিহিতা আস্থা পুনর্নির্মাণ করে। দাবাসির তার আয়কে ভাগে ভাগ করেন, একটি জীবনযাত্রার জন্য, একটি ঋণদাতাদের জন্য এবং একটি সঞ্চয়ের জন্য। এই সুশৃঙ্খল পদ্ধতি ধীরে ধীরে তার মর্যাদা এবং খ্যাতি পুনরুদ্ধার করে। সময়ের সাথে সাথে তিনি প্রতিটি ঋণ পরিশোধ করেন এবং ধারাবাহিকতা এবং সম্মানের মাধ্যমে তার জীবন পুনর্নির্মাণ করেন। দাবাসির তারকাদকে তার গল্প বলা শেষ করার সাথে সাথে এই শিক্ষার উপর জোর দেন। কোন ব্যক্তি তার নিজের পরিস্থিতির জন্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত উঠতে পারে না। বাহ্যিক দুর্ভাগ্য থেকে আসা দারিদ্র্য কঠিন, কিন্তু অবহেলিত দায়িত্ব থেকে আসা দারিদ্র্য কেবল সত্যের মুখোমুখি হওয়ার মাধ্যমেই নিরাময় করা যায়। লেখক স্পষ্ট করে বলেন যে অজুহাত, এড়িয়ে যাওয়া এবং দোষারোপ ব্যক্তিদের তাদের পরিস্থিতিতে আটকে রাখে। সমৃদ্ধির দিকে প্রথম পদক্ষেপ হল নিজের আর্থিক জীবনের মালিকানা নেওয়ার সিদ্ধান্ত। দাবাসির আরও শিক্ষা দেন যে স্বাধীনতা উপহার হিসেবে পাওয়া যায় না, এটি অর্জিত হয়। ঋণ থেকে দাসত্ব এবং আর্থিক স্থিতিশীলতার দিকে তার যাত্রা দেখায় যে শৃঙ্খলা এবং দৃঢ় সংকল্প এমন সুযোগ তৈরি করে যেখানে কোনো সুযোগের অস্তিত্ব নেই বলে মনে হয়। লেখক তুলে ধরেছেন যে অনেক ব্যক্তি আটকে থাকেন কারণ তাদের সমস্যা অসম্ভব নয়, বরং তারা পরিবর্তনের কাজ শুরু করতে অস্বীকার করেন। অধ্যায়ের শেষে তারকাত বুঝতে পারে যে তার ক্ষুধা তার সবচেয়ে বড় শত্রু নয়, তার দায়িত্ববোধের অভাব। দাবাসিরের গল্প তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানো, ঋণের মুখোমুখি হওয়ার, আস্থা পুনর্নির্মাণের এবং একজন শক্তিশালী ও চরিত্রবান মানুষে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে।
লেখক জোর দিয়ে বলেছেন যে রূপান্তর শুরু হয় একটি একক সিদ্ধান্তের মাধ্যমে। দৌড়ানো বন্ধ করে নিয়ন্ত্রণ গ্রহণ শুরু করা সিদ্ধান্ত। অধ্যায়টি এই বার্তা দিয়ে শেষ হয় যে সম্পদ কেবল সোনা দিয়ে পরিমাপ করা হয় না, বরং অভ্যন্তরীণ শক্তি, সততা এবং শৃঙ্খলা দিয়েও পরিমাপ করা হয়। যখন একজন ব্যক্তি নিজেকে আয়ত্ত করতে শেখে, তখন সে তার আর্থিক জীবন আয়ত্ত করার শক্তি অর্জন করে। দাবাসিরের যাত্রা এই সত্যের জীবন্ত উদাহরণ হয়ে ওঠে যে সংগ্রাম যত গভীরই হোক না কেন, সাহস, দায়িত্ব এবং উদ্দেশ্যমূলক কর্মের মাধ্যমেই মানুষ উঠে আসতে পারে। অধ্যায় ৮, ব্যাবিলনের মাটির ফলক। এই অধ্যায়ে লেখক ব্যাবিলন থেকে আধুনিক বিশ্বে আখ্যানটি স্থানান্তরিত করেছেন, যেখানে প্রত্নতাত্ত্বিকরা আর্থিক রেকর্ড সহ প্রাচীন মাটির ফলক আবিষ্কার করেন। দাবাসিরের লেখা এই ফলকগুলি ব্যাবিলনের কালজয়ী নীতিগুলি বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা হয়েছিল তার একটি স্পষ্ট এবং ব্যবহারিক উদাহরণ প্রদান করে। লেখক এই আবিষ্কারটি ব্যবহার করে এই ধারণাটিকে আরও দৃঢ় করেছেন যে ব্যাবিলনের আর্থিক জ্ঞান কোনো মিথ বা রূপক নয়, এটি একটি নথিভুক্ত ইতিহাস যা একজন ব্যক্তির ব্যক্তিগত বিবরণের মাধ্যমে সংরক্ষিত হয়েছে, যিনি শৃঙ্খলা এবং কাঠামোর মাধ্যমে তার জীবনকে রূপান্তরিত করেছিলেন। এই ফলকগুলি দাসত্ব থেকে ফিরে আসার পর দাবাসিরের ঋণ পরিশোধ এবং আর্থিক স্থিতিশীলতা পুনর্নির্মাণের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করে। প্রতিটি ফলক তার যাত্রার একটি অংশ বর্ণনা করে, তার প্রতিশ্রুতি, গণনা, আবেগ এবং অগ্রগতি। তার রেকর্ডের নির্ভুলতা প্রমাণ করে যে আর্থিক রূপান্তরের জন্য কেবল উদ্দেশ্য নয়, বরং পদ্ধতিও প্রয়োজন। লেখকের মতে, দাবাসিরের ফলকগুলি জবাবদিহিতার একটি শক্তিশালী উদাহরণ হিসেবে কাজ করে। তিনি তার বাধ্যবাধকতাগুলি নথিভুক্ত করেছিলেন এবং অটল নিষ্ঠার সাথে প্রতিটি ঋণ পরিশোধের উপর নজর রেখেছিলেন। প্রথম ফলকটিতে দাবাসিরের উপলব্ধি বর্ণনা করা হয়েছে যে তাকে তার উপার্জনকে সুশৃঙ্খলভাবে ভাগ করে নিতে হবে। একটি অংশ মৌলিক জীবনযাত্রার ব্যয়ের জন্য, অন্যটি ঋণ কমানোর জন্য এবং অন্যটি সঞ্চয়ের জন্য ব্যয় করা হবে। গল্পের শুরুতে তারকাদের সাথে তিনি এই একই কাঠামো ভাগ করে নিয়েছিলেন। লেখক ব্যাখ্যা করেছেন যে এই ধরনের বিভাজন ভারসাম্য তৈরি করে এবং একজন ব্যক্তিকে ঋণের চাপে জর্জরিত হতে বা ব্যয়ের দ্বারা গ্রাসিত হতে বাধা দেয়। এটি নিশ্চিত করে যে একই সাথে একাধিক ক্ষেত্রে অগ্রগতি সাধিত হচ্ছে, বর্তমান স্থিতিশীলতা এবং ভবিষ্যতের শক্তি উভয়ই তৈরি হচ্ছে। দ্বিতীয় ফলকে দাবাসির তার প্রতিটি ঋণের তালিকা তৈরি করছেন, যার মধ্যে ঋণদাতাদের নাম এবং প্রদেয় পরিমাণও রয়েছে। এই মুহূর্তটি তাৎপর্যপূর্ণ কারণ এটি এমন একটি কাজকে প্রতিনিধিত্ব করে যা অনেক ব্যক্তি এড়িয়ে চলে, তাদের আর্থিক পরিস্থিতির সম্পূর্ণ সত্যের মুখোমুখি হওয়া। লেখক জোর দিয়ে বলেছেন যে এড়িয়ে চলা ভয়ের জন্ম দেয়, অন্যদিকে স্পষ্টতা নিয়ন্ত্রণের জন্ম দেয়। সরাসরি তার ঋণের মুখোমুখি হওয়ার মাধ্যমে দাবাসির তার উপর থেকে তাদের ক্ষমতা সরিয়ে ফেলেন এবং ভয়কে একটি কাঠামোগত পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করেন। তৃতীয় ট্যাবলেটটিতে দাবাসিরের তার ঋণদাতাদের সাথে করা চুক্তির রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি নিয়মিত মাসিক অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন, যা পরিচালনাযোগ্য হওয়ার জন্য যথেষ্ট ছোট কিন্তু স্থিতিশীল অগ্রগতি নিশ্চিত করার জন্য যথেষ্ট বড়। লেখক তুলে ধরেছেন যে এই ধরনের চুক্তির শক্তি অর্থ প্রদানের আকারের উপর নির্ভর করে না, বরং এর নির্ভরযোগ্যতার উপর নির্ভর করে। ধারাবাহিকতা বিশ্বাসযোগ্যতা তৈরি করে। যে ব্যক্তি ধীরে ধীরে কিন্তু বিশ্বস্ততার সাথে অর্থ প্রদান করে, সে তার চেয়ে বেশি সম্মানিত হয় যে বড় প্রতিশ্রুতি দেয় এবং তা রক্ষা করতে ব্যর্থ হয়। এই ফলকগুলি দাবাসিরের আবেগগত যাত্রাকেও প্রতিফলিত করে। তিনি নিরুৎসাহ, প্রলোভন এবং নবায়িত সংকল্পের মুহূর্তগুলি লিপিবদ্ধ করেন। এই মানবিক বিবরণগুলি দেখায় যে আর্থিক উন্নতি যান্ত্রিক নয়, এটি গভীরভাবে আবেগপূর্ণ। লেখক উল্লেখ করেছেন যে ব্যর্থতার মধ্যেও শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং প্রেরণা ম্লান হয়ে গেলেও প্রতিশ্রুতি বজায় রাখতে হবে। দাবাসিরের সংগ্রাম সম্পর্কে সততা পাঠের গভীরতা যোগ করে। যারা দুর্বল বা সন্দেহজনক বোধ করেন তাদের জন্য রূপান্তর সম্ভব, যতক্ষণ না তারা চলতে থাকে। ট্যাবলেটগুলি চলতে থাকলে তারা দেখায় যে দাবাসির ধীরে ধীরে তার ঋণ কমাচ্ছেন। প্রতিটি ট্যাবলেটে আপডেট রয়েছে,
ছোট কিন্তু অর্থপূর্ণ বিজয় যা অধ্যবসায়ের শক্তি প্রদর্শন করে। সময়ের সাথে সাথে তিনি প্রতিটি পাওনাদারকে ঋণ পরিশোধ করেন, তার খ্যাতি পুনরুদ্ধার করেন এবং আর্থিক বন্ধন থেকে মুক্তি পান। লেখক জোর দিয়ে বলেছেন যে দাবাসিরের সাফল্য হঠাৎ সুযোগ থেকে আসে না, বরং ধারাবাহিক নীতিগুলির দৈনন্দিন প্রযোগ থেকে আসে। আধুনিক যুগে এই ফলকগুলির আবিষ্কার বইটির শিক্ষায় সত্যতা যোগ করে। তারা প্রমাণ করে যে গল্পগুলি কেবল নৈতিক শিক্ষা নয়, এগুলি হাজার হাজার বছর আগে বসবাসকারী বাস্তব মানুষের দ্বারা অনুশীলন করা বাস্তব পদ্ধতিগুলিকে প্রতিফলিত করে। লেখক ফলকগুলি ব্যবহার করে দেখান যে সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের আচরণ এবং আর্থিক নীতিগুলি স্থির থাকে। আজ মানুষ প্রাচীন ব্যাবিলনের মতো একই সমস্যাগুলির সাথে লড়াই করে, ঋণ, খারাপ ব্যয়ের অভ্যাস, তাড়নামূলক সিদ্ধান্ত এবং আবেগগত পরিহার, এবং একই কালজয়ী নীতিগুলি সমাধান প্রদান করে চলেছে। অধ্যায়টি এই পর্যবেক্ষণ দিয়ে শেষ হয় যে ফলকগুলি সাধারণ ব্যক্তিরা কিভাবে তাদের আর্থিক জীবনের নিয়ন্ত্রণ নিতে পারে তার শক্তিশালী প্রমাণ প্রদান করে। তারা দেখায় যে সম্পদের পথ রহস্যময় বা একচেটিয়া নয়, এটি তাদের অগ্রগতি ট্র্যাক করতে, একটি পরিকল্পনায় প্রতিশ্রুতিবদ্ধ হতে এবং শৃঙ্খলার সাথে অধ্যবসায় করতে ইচ্ছুক যে কেউ অ্যাক্সেসযোগ্য। লেখকের বার্তা স্পষ্ট। হাজার হাজার বছর আগে মাটিতে খোদাই করা আর্থিক জ্ঞান আধুনিক জীবনের জন্য সম্পূর্ণরূপে প্রযোজ্য, কারণ মানুষের প্রকৃতি পরিবর্তিত হয়নি। অধ্যায় 9, ব্যাবিলনের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। এই অধ্যায়ে লেখক ভাগ্যের ধারণাটি অন্বেষণ করেছেন, ভাগ্যবানদের আশীর্বাদকারী রহস্যময় শক্তি হিসেবে নয়, বরং প্রস্তুতি, সুযোগ এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের মাধ্যমে গঠিত কিছু হিসেবে। শারু নাদা এবং তার সঙ্গী হাদান গুলার গল্পের মাধ্যমে লেখক এই বিশ্বাসকে ভেঙে ফেলেছেন যে সম্পদ এবং সাফল্য সুযোগ থেকে আসে। পরিবর্তে তিনি দেখান যে লোকেরা যাকে খোয়ার, ভাগ্য খোয়ার বলে তা প্রায়শই সাহস, শৃঙ্খলা এবং প্রস্তুতির স্বাভাবিক পুরস্কার। অধ্যায়টি শুরু হয় ব্যাবিলনের একজন সম্মানিত বণিক রাজপুত্র শারু নাদা দিয়ে, যিনি তরুণ, সুবিধাপ্রাপ্ত হাদান গুলার সাথে ভ্রমণ করেন, যিনি সম্পদে জন্মগ্রহণকারী কারোর অহংকার বহন করেন। হাদান বিশ্বাস করেন যে সমৃদ্ধি একটি জন্মগত অধিকার, অর্জিত নয় বরং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। শারু নাদা এই বিপজ্জনক মানসিকতাকে স্বীকৃতি দিয়ে তাকে তার নিজের জীবনকাহিনীর মাধ্যমে সত্য শেখানোর সিদ্ধান্ত নেন। লেখক সাফল্যের গভীর অর্থ অন্বেষণ করার জন্য এই বৈপরীত্যটি ব্যবহার করেছেন, একজন ব্যক্তি যিনি তার অর্জনের জন্য পরিশ্রম করেছিলেন এবং অন্যজন যিনি প্রচেষ্টা ছাড়াই ভাগ্য আশা করেন। শারু নাদা ব্যাখ্যা করেন যে তিনিও একসময় বিশ্বাস করতেন যে ভাগ্য তাকে কষ্ট থেকে উদ্ধার করতে পারে। যৌবনে তিনি ঋণের জালে জড়িয়ে পড়েন এবং দাসত্বে বাধ্য হন। এই বন্দিদশার সময় তিনি তার রূপান্তরকে রূপদানকারী নীতিগুলি শিখেছিলেন। কঠোর প্রভুদের অধীনে কঠোর পরিশ্রমের জন্য নিযুক্ত হয়। শারু নাদা আবিষ্কার করেছিলেন যে দুঃখ কষ্টের মধ্যেও তার একটি শক্তি রয়েছে যা কখনো তার কাছ থেকে কেড়ে নেওয়া যায় না, তার মনোভাব এবং প্রচেষ্টা বেছে নেওয়ার ক্ষমতা। লেখকের মতে এই উপলব্ধি সমস্ত ব্যক্তিগত অগ্রগতির ভিত্তি। অন্যান্য দাসদের সাথে কাজ করে শারু নাদা নির্ভরযোগ্যতা এবং শৃঙ্খলার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তার ধারাবাহিক প্রচেষ্টা তাকে আলাদা করে তুলেছিল। অবশেষে তার তত্ত্বাবধায়কদের আস্থা অর্জন করেছিল। ছোট ছোট সুযোগের মাধ্যমে জিনিসপত্র পরিচালনা, সরবরাহ পরিচালনা, উৎকৃষ্টতার সাথে কাজ সম্পাদন তিনি উন্নতি করতে শুরু করেছিলেন। লেখক জোর দিয়ে বলেছেন যে ভাগ্য তাকে উন্নীত করেনি। সুযোগ এলে কাজ করার জন্য তার প্রস্তুতি তাকে সেগুলি গ্রহণ করতে সাহায্য করেছিল। সততার সাথে সম্পন্ন প্রতিটি কাজই আরেকটি সুযোগ তৈরি করেছিল। প্রতিটি শেষের উপর একটি করে তৈরি হয়েছিল। শারু নাদা বর্ণনা করেছেন যে কিভাবে তার প্রভু অবশেষে তাকে এমন দায়িত্ব অর্পণ করেছিলেন যা প্রায়শই স্বাধীন পুরুষদের জন্য সংরক্ষিত ছিল। প্রতিটি কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার সাথে সাথে তিনি তার মূল্য প্রমাণ করেছিলেন। সময়ের সাথে সাথে তিনি স্বাধীনভাবে লেনদেন করার জন্য যথেষ্ট আস্থা অর্জন করেছিলেন। এই আস্থা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
তার প্রভু তাকে লাভের অংশ অর্জনের সুযোগ দিয়েছিলেন এবং পরিশ্রমের মাধ্যমে তিনি ধীরে ধীরে তার স্বাধীনতা কেনার জন্য প্রয়োজনীয় সোনা সংগ্রহ করেছিলেন। লেখক তুলে ধরেছেন যে হঠাৎ সৌভাগ্যের কোনো মুহূর্ত শারু নাদার ভাগ্যকে পরিবর্তন করতে পারেনি, তার রূপান্তর ছিল সুশৃঙ্খল সিদ্ধান্তের একটি দীর্ঘ শৃঙ্খল। প্রতিটি এমন কিছু তৈরি করেছিল যা অন্যরা ভুল করে খোয়ার ভাগ্য খোয়া বলতে পারে। গল্পটি আরও গভীর হয় যখন শারু নাদা বর্ণনা করেন যে কিভাবে তিনি অন্য একজন দাসকে সৎ কাজ এবং বিশ্বস্ত আচরণের মাধ্যমে স্বাধীনতা অর্জনে সাহায্য করেছিলেন। এই কাজটি আরেকটি নীতি প্রদর্শন করে, সাফল্য ভাগাভাগি করলে প্রসারিত হয়। লেখক ব্যাখ্যা করেছেন যে সৌভাগ্য তাদের চারপাশে বৃদ্ধি পায় যারা অন্যদের জন্য মূল্য তৈরি করে, যারা আন্তরিকভাবে অবদান রাখে, তারা সমর্থন, অংশীদারিত্ব এবং সুযোগ আকর্ষণ করে। এই কারণেই লেখক যুক্তি দেন যে ভাগ্য তাদের অনুসরণ করে যারা সাহস এবং শৃঙ্খলার সাথে কাজ করে, যারা সুযোগের উপর নির্ভর করে না। শারু নাদা যখন তার গল্প শেষ করেন তখন হাদান গুলা বুঝতে শুরু করেন যে তার সঙ্গী তাকে যে সত্য দেখাতে চান, জ্ঞান ছাড়া উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ ভঙ্গুর, নীতি ছাড়া এমনকি সবচেয়ে ধনী ব্যক্তিও সবকিছু হারাতে পারে, কিন্তু যে ব্যক্তি প্রচেষ্টা, শৃঙ্খলা এবং সততা বোঝে তার বারবার সম্পদ পুনর্নির্মাণ করার ক্ষমতা থাকে। লেখক এই উদ্ঘাটনটি ব্যবহার করে বোঝান যে ভাগ্য এলোমেলো নয়, এটি চাষ করা হয়। এরপর এই অধ্যায়টি বইয়ের একটি গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে। সৌভাগ্য সেই ব্যক্তির পক্ষে থাকে যে সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত। যখন সুযোগ অপ্রস্তুতদের কাছে আসে তখন তা অলক্ষিতভাবে চলে যায়। যখন প্রস্তুতদের কথা আসে তখন এটি একটি সন্ধিক্ষণে পরিণত হয়। লেখক উল্লেখ করেছেন যে অনেক মানুষ বিশ্বাস করে যে অন্যরা খোয়ার ভাগ্যবান খোয়ার কারণ তারা সুযোগ আসার সাথে সাথে কাজ করে, অন্যরা দ্বিধাগ্রস্ত হয় বা উপেক্ষা করে। শারু নাদা শেখান যে সুযোগ প্রায়শই কাজের আকারে আসে, কঠোর পরিশ্রম, নম্র পরিশ্রম অথবা অপ্রত্যাশিত দায়িত্ব। যারা অসুবিধা এড়িয়ে চলে তারা ভাগ্যের দিকে পরিচালিত পথ এড়িয়ে চলে। যারা চ্যালেঞ্জ গ্রহণ করে তারা তাদের চরিত্রকে শক্তিশালী করে, তাদের ক্ষমতা প্রসারিত করে এবং অগ্রগতির জন্য নতুন সুযোগ আমন্ত্রণ জানায়। এই অর্থে ভাগ্য প্রচেষ্টা অনুসরণ করে, বিপরীতভাবে নয়। অধ্যায়ের শেষে হাদান গুলা বুঝতে শুরু করে যে কেবল তার উত্তরাধিকার তার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না। তাকে অবশ্যই সেই নীতিগুলি শিখতে হবে যা শারু নাদার মতো মানুষের জীবনকে রূপ দিয়েছে, দায়িত্ব, অধ্যবসায় এবং কাজ করার ইচ্ছার মধ্যে নিহিত নীতিগুলি। লেখক জাগ্রত হওয়ার এই মুহূর্তটি পাঠককে মনে করিয়ে দেওয়ার জন্য ব্যবহার করেছেন যে একটি সমৃদ্ধ জীবন তৈরি হয়, দেওয়া হয় না। ভাগ্য প্রায়শই তাদের উপর হাসে যারা এটি গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করে। এই অধ্যায়টি এই বার্তা দিয়ে শেষ হয় যে তথাকথিত খোয়ার সবচেয়ে ভাগ্যবান খোয়ার মানুষরা প্রায়শই কেবল তারাই যারা ভাগ্যের জন্য অপেক্ষা করতে অস্বীকৃতি জানায়। তারা প্রস্তুতি, সততা এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের মাধ্যমে নিজস্ব সুযোগ তৈরি করে। ব্যাবিলনের শ্রেষ্ঠ পুরুষরা দুর্ঘটনাক্রমে উত্থিত হননি, তারা প্রচেষ্টা, প্রজ্ঞা এবং সুযোগ এলে পদক্ষেপ নেওয়ার সাহসের সংমিশ্রণে উত্থিত হন। অধ্যায় 10, আপনার উপার্জন ক্ষমতা বৃদ্ধির 4টি উপায়। এই অধ্যায় লেখক সম্পদ সঞ্চয় এবং সুরক্ষা থেকে মনোযোগ সরিয়ে সমানভাবে গুরুত্বপূর্ণ কিছুর দিকে সরিয়ে নিয়েছেন, উপার্জনের ক্ষমতা বৃদ্ধি করা। পূর্ববর্তী পাঠগুলি কিভাবে অর্থ তৈরি, বৃদ্ধি এবং সুরক্ষা করতে হয় তা দেখায়। এই অধ্যায়টি ব্যাখ্যা করে যে কিভাবে একজন ব্যক্তি সময়ের সাথে সাথে তার উপার্জন ক্ষমতা প্রসারিত করতে পারেন। লেখক জোর দিয়ে বলেছেন যে সম্পদ কেবল সুশৃঙ্খল সঞ্চয় এবং বুদ্ধিমান বিনিয়োগের মাধ্যমেই বৃদ্ধি পায় না, বরং ক্রমাগত আত্মোন্নতির মাধ্যমেও বৃদ্ধি পায়। ঠিক যেমন একটি ক্ষেত সাবধানে চাষ করলে বেশি শস্য উৎপন্ন হয়, তেমনি একজন ব্যক্তি যখন তাদের দক্ষতা, জ্ঞান এবং মূল্যবোধকে শক্তিশালী করে তখন আরও বেশি আয় উৎপন্ন করে। অধ্যায়টি এই ধারণা দিয়ে শুরু হয় যে একজন ব্যক্তির উপার্জন ক্ষমতা তার সবচেয়ে মূল্যবান সম্পদ।
সোনা হারিয়ে যেতে পারে, বিনিয়োগ ব্যর্থ হতে পারে এবং দুর্ভাগ্য আঘাত হানতে পারে, কিন্তু দক্ষতা এবং জ্ঞানের মাধ্যমে মূল্য তৈরি করার ক্ষমতা ব্যক্তির কাছেই থেকে যায়। লেখকের মতে, যে ব্যক্তি ক্রমাগত তাদের ক্ষমতা উন্নত করে তার কাছে সুযোগের আজীবন উৎস থাকে। এই সত্যটি প্রাচীন ব্যাবিলনে প্রযোজ্য ছিল এবং প্রতিটি যুগে প্রযোজ্য। আরকাদ শিক্ষা দেন যে মানুষ প্রায়শই আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন না করেই আরও বেশি আয়ের আকাঙ্ক্ষা করে, আমি কিভাবে আমার মূল্য বৃদ্ধি করতে পারি। লেখক ব্যাখ্যা করেন যে আয় খুব কমই ব্যক্তিগত বিকাশের চেয়ে বেশি। যখন ব্যক্তিরা স্থবির থাকে তখন তাদের উপার্জন ক্ষমতাও সীমিত থাকে, কিন্তু যখন তারা তাদের শিল্পকর্ম অধ্যয়ন, অনুশীলন, প্রশিক্ষণ এবং পরিমার্জন করে তখন সুযোগগুলি স্বাভাবিকভাবেই প্রসারিত হয়। সম্পদ একজন ব্যক্তির উপযোগিতার অনুপাতে বৃদ্ধি পায়। উপার্জন ক্ষমতা বৃদ্ধির প্রথম উপায় হল ক্রমাগত শেখা। লেখক ব্যাখ্যা করেছেন যে ব্যাবিলনের কারিগররা যারা তাদের সরঞ্জাম, পদ্ধতি বা জ্ঞান উন্নত করার জন্য নিজেদের উৎসর্গ করেছিলেন, তারা অবশেষে তাদের ব্যবসায় শীর্ষস্থানীয় হয়ে ওঠেন এবং উচ্চ বেতনের অধিকারী হন। যারা নতুন কৌশল শিখেছিলেন বা অতিরিক্ত দক্ষতা অর্জন করেছিলেন তাদের চাহিদা বেশি ছিল। নীতিটি স্পষ্ট যে যত বেশি জানে সে তত বেশি অবদান রাখতে পারে এবং যে যত বেশি অবদান রাখে সে তত বেশি উপার্জন করে। দ্বিতীয় উপায় হল শৃঙ্খলা এবং নির্ভরযোগ্যতা গড়ে তোলা। আরকাদ শিক্ষা দেন যে নিয়োগকর্তা এবং ক্লায়েন্টরা সেই ব্যক্তিদের মূল্য দেন যারা তাদের কথা রাখে, তাদের কাজ শেষ করে এবং ধারাবাহিক সততা প্রদর্শন করে। লেখক ব্যাখ্যা করেছেন যে চরিত্রের আর্থিক মূল্য রয়েছে। একজন নির্ভরযোগ্য ব্যক্তি আস্থা আকর্ষণ করে এবং আস্থা সুযোগ আকর্ষণ করে। ব্যাবিলনে সময়ানুবর্তিতা, সততা এবং নিষ্ঠার জন্য পরিচিত কর্মীদের গুরুত্বপূর্ণ কাজের জন্য বেছে নেওয়া হতো এবং উচ্চ আয় দিয়ে পুরস্কৃত করা হতো। নির্ভরযোগ্যতা সম্পদের একটি নীরব কিন্তু শক্তিশালী রূপ হয়ে ওঠে। উপার্জন ক্ষমতা বৃদ্ধি। তৃতীয় উপায় হল দৃঢ় সংকল্প এবং উচ্চাকাঙ্ক্ষা। লেখক পরামর্শ দিয়েছেন যে অনেক ব্যক্তি দরিদ্র থাকেন কারণ তাদের ক্ষমতার অভাব থাকে না, বরং তাদের আরামের বাইরে যাওয়ার ইচ্ছাশক্তির অভাব থাকে। যারা বৃহত্তর দায়িত্বের জন্য স্বেচ্ছাসেবক হন, নতুন কার্যভার খোঁজেন অথবা বৃহত্তর চ্যালেঞ্জের পিছনে ছুটতে থাকেন, তারা স্বাভাবিকভাবেই নিষ্ক্রিয় থাকা ব্যক্তিদের থেকে নিজেদের আলাদা করে ফেলেন। জ্ঞান দ্বারা পরিচালিত উচ্চাকাঙ্ক্ষা অগ্রগতির জন্য একটি শক্তিশালী শক্তি হয়ে ওঠে। চতুর্থ উপায় হল সম্পর্ক এবং খ্যাতি গড়ে তোলা। আরকাদ ব্যাখ্যা করেন যে ব্যাবিলনে একজন ব্যক্তির নামের গুরুত্ব ছিল। একটি ভালো খ্যাতি দরজা খুলে দিত, অন্যদিকে খারাপ খ্যাতি সেগুলি বন্ধ করে দিত। লেখক তুলে ধরেছেন যে খ্যাতি দৈনন্দিন কর্মকাণ্ডের দ্বারা গঠিত হয়, ন্যায্যতা, শ্রদ্ধা, উদারতা এবং অন্যদের সাথে আচরণের ধরন। যে ব্যক্তি দৃঢ় সম্পর্ক গড়ে তোলেন তিনি চাকরি, অংশীদারিত্ব এবং এমন সুযোগ পান যা তাদের জন্য উপলব্ধ নয় যারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলে বা স্বার্থপর আচরণ করে। এরপর অধ্যায়টি এই নীতিগুলিকে বৃহত্তর আর্থিক সাফল্যের সাথে সংযুক্ত করে। উপার্জন ক্ষমতা বৃদ্ধি একজন ব্যক্তিকে আরও সঞ্চয় করতে, আরও বিনিয়োগ করতে এবং দ্রুত সম্পদ তৈরি করতে সাহায্য করে। লেখক জোর দিয়ে বলেছেন যে সম্পদ একটি স্থির অর্জন নয় বরং একটি ক্রমবর্ধমান চক্র। যখন উপার্জন ক্ষমতা বৃদ্ধি পায় তখন এটি সমগ্র আর্থিক ভিত্তিকে শক্তিশালী করে। সীমিত আয়ের একজন ব্যক্তিকে বাজেট এবং সতর্কতার উপর প্রচুর নির্ভর করতে হয়, কিন্তু ক্রমবর্ধমান আয়ের একজন ব্যক্তি নমনীয়তা এবং স্বাধীনতা লাভ করেন। আরকাদ আত্মতুষ্টির বিরুদ্ধেও সতর্ক করে বলেন। তিনি তার শ্রোতাদের বলেন যে যারা ধীরে ধীরে উন্নতি করা বন্ধ করে দেয় তারা তাদের প্রতিযোগিতামূলক সুবিধাকে দুর্বল করে দেয়। দক্ষতা পুরনো হয়ে যায়, সুযোগ বদলে যায় এবং যারা কেবল অতীতের অর্জনের উপর নির্ভর করে তারা অবশেষে পিছিয়ে পড়ে। লেখক আজীবন বিকাশের গুরুত্বের উপর জোর দেন। সোনা যেমন চক্রবৃদ্ধির মাধ্যমে বৃদ্ধি পায়, তেমনি একজন ব্যক্তির ক্ষমতাও অবশ্যই চক্রবৃদ্ধি করতে হবে। অধ্যায়টি শেষের দিকে এগিয়ে আসার সাথে সাথে আরকাদ তার শ্রোতাদের মনে করিয়ে দেন যে
ক্রমবর্ধমান উপার্জন ক্ষমতা শিক্ষিত, সুবিধাভোগী বা ভাগ্যবানদের জন্য সংরক্ষিত নয়। এটি শেখা, অনুশীলন এবং অধ্যবসায়ী যে কেউই পেতে পারে। ব্যাবিলনের সবচেয়ে নম্র শ্রমিকও তাদের নৈপুণ্যকে পরিমার্জিত করে এবং তাদের চরিত্রকে শক্তিশালী করে সময়ের সাথে সাথে তাদের আয় দ্বিগুণ করতে পারে। লেখক জোর দিয়ে বলেন যে আর্থিক শক্তি ভেতর থেকে তৈরি হয় জ্ঞান, শৃঙ্খলা এবং বৃদ্ধির ইচ্ছার মাধ্যমে। অধ্যায়টি একটি স্পষ্ট বার্তা দিয়ে শেষ হয়, সম্পদ কেবল আপনি যা সঞ্চয় করেন তার মাধ্যমেই নয়, বরং আপনি যা হয়ে ওঠেন তার মাধ্যমেও তৈরি হয়। যে ব্যক্তি ক্রমাগত তাদের মূল্য বৃদ্ধি করে সে দেখতে পাবে যে সম্পদ স্বাভাবিকভাবেই অনুসরণ করে। সোনা দক্ষতা, প্রজ্ঞা এবং নির্ভরযোগ্যতার দিকে প্রবাহিত হয়। যখন ব্যক্তিরা নিজেদের মধ্যে বিনিয়োগ করে, তখন তারা তাদের জন্য উপলব্ধ সমৃদ্ধির সর্বশ্রেষ্ঠ উৎস উন্মোচন করে। অধ্যায় 11 সৌভাগ্যের দেবী। এই অধ্যায়ে লেখক এমন একটি বিষয়ের দিকে মনোযোগ আকর্ষণ করেছেন যা প্রায় সকলকেই মুগ্ধ করে যারা কখনো সমৃদ্ধির আশা করেছেন, সৌভাগ্যের ধারণা। ব্যাবিলনের লোকেরা আজকের মানুষের মতো প্রায়শই ভাগ্যের জন্য ভাগ্যবান পরিস্থিতি এবং দারিদ্র্যের জন্য দুর্ভাগ্যকে দায়ী করত। লেখক এই বিশ্বাসকে ভেঙে ফেলার জন্য এবং একটি গভীর সত্য প্রকাশ করার জন্য আর্কাদের শিক্ষা এবং ব্যাবিলনের নাগরিকদের মধ্যে কথোপকথন ব্যবহার করেছেন। ভাগ্য এলোমেলো নয়, এটি প্রায়শই তাদের কাছে আসে যারা পদক্ষেপ নেয়, নিজেদের প্রস্তুত করে এবং সুযোগ গ্রহণ করে। এই অধ্যায়টি শুরু হয় একদল মানুষের সমাবেশের মাধ্যমে যারা আলোচনা করে যে কেন কিছু মানুষ ভাগ্যের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত বলে মনে হয় যখন অন্যরা অবিরাম সংগ্রাম করে। তারা বিতর্ক করে যে ভাগ্য কি দেবতাদের কাছ থেকে একটি রহস্যময় উপহার নাকি মানুষের প্রচেষ্টার দ্বারা অর্জিত কিছু। তাদের বিভ্রান্তি একটি সর্বজনীন ভুল ধারণা প্রতিফলিত করে, সমৃদ্ধ ব্যক্তিরা কেবল ভাগ্যবান। লেখক এই বিতর্কে আর্কাদকে স্পষ্ট তার কণ্ঠস্বর হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। আর্কাদ ব্যাখ্যা করেন যে সুযোগ থাকলে সৌভাগ্য তাদেরই আসে যারা তাদের সিদ্ধান্তের মাধ্যমে এটিকে স্বাগত জানায়। আর্কাদ বলেন যে সুযোগ ঘন ঘন আসে, কিন্তু বেশিরভাগ মানুষই সেগুলো চিনতে পারে না, অথবা সুযোগ চলে না যাওয়া পর্যন্ত তারা দ্বিধাগ্রস্ত থাকে। তিনি একটি উদাহরণ দেন। একজন ব্যক্তি যিনি কম দামে জমি কিনতে অস্বীকৃতি জানিয়েছিলেন কারণ তিনি আরও ভালো দর কষাকষি করতে চেয়েছিলেন। পরে জমির দাম অনেক বেড়ে যায়, কিন্তু সুযোগ চলে যায়। এই ব্যক্তি দুর্ভাগ্যকে দোষারোপ করেছিলেন, কিন্তু আর্কাদ সত্য প্রকাশ করেন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাব ছিল। লেখের মতে সুযোগ তাদের পক্ষে যারা কাজ করে, যারা নিখুঁততার জন্য অবিরাম অপেক্ষা করে তাদের পক্ষে নয়। পরবর্তী পাঠ প্রস্তুতির ভূমিকা নিয়ে আলোচনা করে। আর্কাদ বলেন যে সৌভাগ্য সেই ব্যক্তিদের অনুসরণ করে যারা সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত। সঞ্চয়বিহীন ব্যক্তি যখন লাভজনক সুযোগ আসে তখন বিনিয়োগ করতে পারে না। জ্ঞানহীন ব্যক্তি মূল্যবান সুযোগগুলি সরাসরি তাদের সামনে দাঁড়িয়ে থাকলেও তা চিনতে পারে না। লেখক ব্যাখ্যা করেন যে প্রস্তুতি, অর্থ সঞ্চয়, জ্ঞান অর্জন এবং দক্ষতা বিকাশ ভাগ্য প্রবেশের জন্য একটি দরজা খোলার মতো। জুয়া বা ঝুঁকিপূর্ণ জল্পনা কল্পনা সৌভাগ্যের দিকে পরিচালিত করে এই বিশ্বাসকেও আর্কাদ খণ্ডন করেন। তিনি ব্যাখ্যা করেন যে তাৎক্ষণিকভাবে সম্পদ অর্জনের প্রচেষ্টা হতাশার দ্রুততম পথ। যারা দ্রুত সম্পদের পিছনে ছুটছেন তারা তাদের সঞ্চয় হারান এবং তারপর দুর্ভাগ্যকে দোষারোপ করেন। লেখক আরও জোর দিয়ে বলেন যে ভাগ্য আবেগপ্রবণতাকে পুরস্কৃত করে না। যারা সঞ্চয় এবং বিনিয়োগের অবিচল অভ্যাস অনুশীলন করে তাদের পুরস্কৃত করে। সুযোগ ক্ষণিকের লাভ দিতে পারে, কিন্তু নীতিভিত্তিক কর্মস্থায়ী সমৃদ্ধি তৈরি করে। এই অধ্যায়টি আরেকটি শক্তিশালী অন্তর্দৃষ্টির পরিচয় দেয়। দেবতারা ইচ্ছাকৃত চিন্তাভাবনা নয়, কর্মকে পছন্দ করেন। আর্কাদ এমন একজন ব্যক্তির গল্প বলে যে বছরের পর বছর ধরে একটি দোকানের মালিক হওয়ার স্বপ্ন দেখে নষ্ট করে কিন্তু কখনো শুরু করেনি। ইতিমধ্যে একই রকম স্বপ্ন নিয়ে আরেকজন ব্যক্তি প্রথম ছোট পদক্ষেপ নিয়েছিলেন, অর্থ সঞ্চয়, উপকরণ সংগ্রহ, অন্যদের কাছ থেকে শেখা, এবং অবশেষে সফল হন।
প্রথম ব্যক্তি নিজেকে দুর্ভাগ্য বলে অভিহিত করেছিলেন, কিন্তু সত্যি বলতে তার উদ্যোগের অভাব ছিল। দ্বিতীয় ব্যক্তি নিশ্চিত না হয়েও অভিনয় করে নিজের ভাগ্য তৈরি করেছিলেন। লেখক আর্কাদের দৃষ্টিভঙ্গির সারসংক্ষেপ তুলে ধরেছেন, সুযোগ প্রচুর, কিন্তু খুব কম লোকই তা চিনতে পারে, কারণ এটি প্রায়শই কাজ শেখা বা ছোট শুরুর ছদ্মবেশে দেখা যায়। অনেক ব্যক্তি প্রচেষ্টা বা ধৈর্য ছাড়াই সম্পদ চায়। তারা এমন সুযোগ চায় যার জন্য তাদের কোনো প্রয়োজন নেই। এই মানসিকতার কারণে তারা তাদের জীবনকে পরিবর্তন করতে পারে এমন আসল দ্বার দেখতে ব্যর্থ হয়। আর্কাদ জোর দিয়ে বলেন যে সৌভাগ্য তাদের নিত্যসঙ্গী হয়ে ওঠে যারা এমন অভ্যাস গড়ে তোলে যা তাকে আকর্ষণ করে। নিয়মিত সঞ্চয় একজন ব্যক্তিকে লাভজনক উদ্যোগে অংশগ্রহণ করতে সাহায্য করে। দক্ষতা এবং জ্ঞান অর্জন মনকে সুযোগগুলি চিনতে প্রস্তুত করে। দৃঢ়ভাবে কাজ করা সম্ভাব্য ভাগ্যকে প্রকৃত ভাগ্যে পরিণত করে। অসুবিধার সময় অধ্যবসায় নিশ্চিত করে যে অস্থায়ী চ্যালেঞ্জগুলি দীর্ঘমেয়াদী অগ্রগতিকে ধ্বংস করে না। অধ্যায়টি শেষ হয়েছে আর্কাদের একটি স্পষ্ট পার্থক্যের মাধ্যমে। দুর্ভাগ্য তাদের অনুসরণ করে যারা অর্থের আইন উপেক্ষা করে, এবং সৌভাগ্য তাদের অনুসরণ করে যারা অর্থের নিয়ম মেনে চলে। ভাগ্য কোনো এলোমেলো অনুগ্রহ নয়, বরং প্রস্তুতির প্রতিফলন। লেখক অধ্যায়টি আরও জোর দিয়ে শেষ করেছেন যে সবচেয়ে বড় ভাগ্য তাদের কাছে আসে যারা সৌভাগ্যের জন্য নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করে না, বরং এমন পরিস্থিতি তৈরি করে যা ভাগ্যকে অনিবার্য করে তোলে। অধ্যায় 12, সোনালী স্পর্শের অধিকারী মানুষ। এই অধ্যায়ে লেখক আবারও সারু নাদার গল্প উপস্থাপন করেছেন, কিন্তু এবার হাদান গুলা নামে একজন উচ্চাকাঙ্ক্ষী তরুণ বণিকের অভিজ্ঞতার মাধ্যমে। লেখক এই সাক্ষাৎকে ব্যবহার করে বইয়ের সবচেয়ে শক্তিশালী নীতিগুলির মধ্যে একটি তুলে ধরেছেন। সোনার আকাঙ্ক্ষার মাধ্যমে সম্পদ তৈরি হয় না, বরং সেই অভ্যাস, শৃঙ্খলা এবং চরিত্র বিকাশের মাধ্যমে যা স্বাভাবিকভাবেই তাকে আকর্ষণ করে। অধ্যায়টি অন্বেষণ করে যে কিভাবে দক্ষতা, খ্যাতি এবং অধ্যবসায় একজন ব্যক্তিকে এমন একজন ব্যক্তিতে পরিণত করে যিনি সুযোগগুলিকে সমৃদ্ধিতে রূপান্তর করতে পারেন। হাদান গুলা তার যাত্রা শুরু করেন অধিকারের অনুভূতি দিয়ে। স্বাচ্ছন্দ্যে জন্মগ্রহণকারী, তিনি বিশ্বাস করেন যে যাদের পারিবারিক নাম সঠিক তাদের কাছে সম্পদ সহজেই আসে। তিনি ধরে নেন যে সাফল্য ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে উত্তরাধিকারের বিষয়। শূন্য থেকে প্রচুর সম্পদ তৈরি করা সারু নাদা এই বিপজ্জনক মানসিকতাটি বুঝতে পারেন। তাদের একসাথে ভ্রমণের সময় তিনি হাদানকে খোয়ার, সোনালী স্পর্শ খোয়ার অর্জনের প্রকৃত অর্থ কী তা দেখানোর সিদ্ধান্ত নেন। লেখক শুরু থেকেই স্পষ্ট করে বলেছেন, তথাকথিত খোয়ার, সোনালী স্পর্শ খোয়ার জাদু নয়, এটি অনুশীলন করা অভ্যাস, বিজ্ঞ সিদ্ধান্ত এবং জীবনের প্রতি একটি সুশৃঙ্খল দৃষ্টিভঙ্গির সংমিশ্রণ। সারু নাদা ব্যাখ্যা করেছেন যে ধনী ব্যক্তি সফল হলে সকলেই তাকে প্রশংসা করে, তাকে ভাগ্যবান বা প্রতিভাবান বলে, কিন্তু খুব কম লোকই তার সাফল্যের পিছনে বছরের পর বছর প্রচেষ্টা বোঝে। ব্যাবিলনের বণিকরা ক্রমাগত শেখা, ধৈর্যশীল বিনিয়োগ এবং সততা ও উৎকর্ষতার জন্য খ্যাতি অর্জনের মাধ্যমে সাফল্য অর্জন করেছিল। এরপর সারু নাদা তার যৌবনের গল্প শেয়ার করেন। তিনি একজন ব্যবসায়ীর দোকানে শিক্ষানবিশ হিসেবে কাজ করেছিলেন, যেখানে তিনি শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব শিখেছিলেন। তার বয়সী অন্যান্য ছেলেরা অবসর এবং বিনোদনের জন্য সময় কাটালেও তিনি পণ্য, মূল্য নির্ধারণ, আলোচনা এবং গ্রাহক আচরণ সম্পর্কে তার জ্ঞানকে তীক্ষ্ণ করেছিলেন। লেখকের মতে, শেখার এই পর্যায়ে, যদিও নম্র এবং ধীর, হল দক্ষতার ভিত্তি। সাফল্য সেখানেই বৃদ্ধি পায় যেখানে দক্ষতা ধারাবাহিকভাবে গড়ে তোলা হয়। সারু নাদা জোর দিয়ে বলেন যে তিনি যে প্রতিটি লাভজনক সুযোগ পেয়েছেন তা এসেছে কারণ কেউ একজন তার চরিত্রের উপর আস্থা রেখেছে। যখন তিনি আনুগত্য প্রদর্শন করেন, তখন তিনি আরও দায়িত্ব অর্জন করেন। যখন তিনি অন্যদের সাথে ন্যায্য আচরণ করেন, তখন তিনি সহযোগী অর্জন করেন। যখন তিনি পরিশ্রমের সাথে কাজ করেন, তখন তিনি দৃশ্যমানতা অর্জন করেন। সময়ের সাথে সাথে এই অভ্যাসগুলি সমর্থনের একটি নেটওয়ার্ক এবং একটি খ্যাতি তৈরি করে যা দরজা খুলে দেয়।
লেখক তুলে ধরেছেন যে খ্যাতি হল সম্পদের সবচেয়ে মূল্যবান রূপগুলির মধ্যে একটি। এটি সুযোগকে বহুগুণে বৃদ্ধি করে এবং ব্যর্থতার বিরুদ্ধে সুরক্ষা দেয়। তিনি আরও ব্যাখ্যা করেন যে ব্যর্থতা তাকে থামাতে পারেনি। মাঝে মাঝে তিনি ভুল করেছিলেন, অর্থ হারিয়েছিলেন অথবা পরিস্থিতির ভুল মূল্যায়ন করেছিলেন, কিন্তু ভাগ্য বা পরিস্থিতিকে দোষারোপ করার পরিবর্তে তিনি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েছিলেন। লেখকের বক্তব্য স্পষ্ট। যারা খোয়াট, সোনালী স্পর্শ খোয়াট থেকে উপকৃত হন তারা ব্যর্থতা এড়ান না, বরং তারা যারা ব্যর্থতাকে তাদের বিচারবুদ্ধি পরিমার্জন এবং তাদের শৃঙ্খলা শক্তিশালী করার জন্য ব্যবহার করেন। পরিস্থিতি নয়। শারু নাদার স্থিতিস্থাপকতা তার ভাগ্যকে রূপ দিয়েছে। যাত্রা শুরু করার সাথে সাথে শারু নাদা হাদানগুলাকে বলেন যে ব্যাবিলনের ধনী ব্যক্তিরা সকলেই একই ধরনের আচরণ করতেন। তারা যতটা প্রয়োজন তার চেয়ে বেশি পরিশ্রম করতেন, যতটা প্রয়োজন তার চেয়ে বেশি শিখতেন, যতটা উপার্জন করতেন তার চেয়ে বেশি সঞ্চয় করতেন এবং যতটা খরচ করতেন তার চেয়ে বেশি পুনর্বিনিয়োগ করতেন। তাদের সম্পদ হঠাৎ করেই বৃদ্ধি পায়নি, বরং বছরের পর বছর ধরে ইচ্ছাকৃত পদক্ষেপের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে। লেখক এই শিক্ষাটি ব্যবহার করে এই ভ্রান্ত ধারণার বিরুদ্ধে লড়াই করেন যে সম্পদ সুযোগ বা উত্তরাধিকারের মাধ্যমে আবির্ভূত হয়। শারু নাদা এরপর অংশীদারিত্বের কথা বলেন। খোয়াট, সোনালী স্পর্শ খোয়াট আরও শক্তিশালী হয়ে ওঠে যখন একজন ব্যক্তি নিজেকে সৎ, দক্ষ এবং সমানভাবে উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিদের সাথে ঘিরে রাখে। ব্যাবিলনের মহান বণিক ঘরগুলি এমন দল দ্বারা নির্মিত হয়েছিল যারা বিশ্বাস, আনুগত্য এবং পারস্পরিক শ্রদ্ধা ভাগ করে নিয়েছিল। একা নির্মিত সম্পদ ভঙ্গুর, কিন্তু শক্তিশালী জোটের মাধ্যমে নির্মিত সম্পদ স্থিতিশীল এবং বিস্তৃত হয়। লেখকের মতে সহযোগিতা ক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। হাদানগুলা বিনীতভাবে শোনে। সে বুঝতে পারে যে যদিও সে উত্তরাধিকার সূত্রে অর্থ পেয়েছে, কিন্তু সেই সম্পদ ধরে রাখার বা বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় অভ্যাস সে উত্তরাধিকার সূত্রে পায়নি। তার বাবার ভাগ্য সহজেই ধ্বংস হয়ে যেতে পারে যদি তার শৃঙ্খলা এবং প্রজ্ঞার অভাব থাকে। শারু নাদা তাকে সতর্ক করে যে ব্যাবিলন এমন লোকেদের দ্বারা পরিপূর্ণ যারা একসময় ধনী ছিল কিন্তু সবকিছু হারিয়েছিল কারণ তারা বিশ্বাস করেছিল যে ধন একা থাকে। সম্পদ কেবল তাদের কাছেই থাকে যারা এটি পরিচালনা করতে জানে। অধ্যায়ের শেষে হাদানগুলা বুঝতে পেরেছেন যে প্রকৃত খোয়াট, সোনালী স্পর্শ খোয়াট নিহিত রয়েছে আন্তরিক প্রচেষ্টা, সুশৃঙ্খল পছন্দ, ক্রমাগত শেখা, সততা এবং বিজ্ঞ সুযোগ সন্ধানের মধ্যে। এই গুণাবলী সাধারণ মানুষকে সমৃদ্ধ ব্যবসায়ীতে পরিণত করে এবং তাদের ভাগ্য ধরে রাখতে এবং প্রসারিত করতে সাহায্য করে। লেখক স্পষ্ট করে বলেছেন যে যে কেউ এই বৈশিষ্ট্যগুলি বিকাশ করতে পারে। এগুলি উপহার নয়, এগুলি সিদ্ধান্ত। অধ্যায়টি শেষ হয় শারু নাদা তরুণ বণিককে স্মরণ করিয়ে দিয়ে যে মহত্ব শুরু হয় একটি মাত্র পছন্দ দিয়ে, নিজেকে উন্নত করার পছন্দ। যে ব্যক্তি উন্নতি করে তার চারপাশে সম্পদ বৃদ্ধি পায়, অর্থ, দক্ষতা, শক্তি, দায়িত্ব এবং চরিত্রের প্রতি আকৃষ্ট হয়। যে ব্যক্তি এই গুণাবলী গড়ে তোলে সে অবশেষে সুযোগগুলিকে সময়ে পরিণত করার ক্ষমতা অর্জন করে, বারবার, সারা জীবন ধরে। অধ্যায় 13, শেষ অধ্যায়। সম্পদের নিরবধি পথ শেষ অধ্যায়। লেখক ব্যাবিলনের গল্পগুলির মূল শিক্ষাগুলিকে একত্রিত করেছেন এবং সেগুলিকে একটি ঐক্যবদ্ধ পথ হিসেবে উপস্থাপন করেছেন, এমন একটি রাস্তা যা যেকোনো যুগের যে কেউ আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে পারে। এই অধ্যায়ে নতুন চরিত্রদের পরিচয় করিয়ে দেওয়া হয় না, বরং এটি প্রাচীন ব্যাবিলনের প্রকৃতি, জ্ঞানী ব্যক্তি এবং সফল বণিকের দ্বারা ভাগ করা সর্বজনীন নীতিগুলিকে তুলে ধরে। এই অন্তর্দৃষ্টিগুলির মাধ্যমে লেখক একটি সমাপ্তি বার্তা প্রদান করেছেন: সম্পদ হল শৃঙ্খলা, বোধগম্যতা এবং সাহসের জন্য একটি পুরস্কার, সুযোগ বা নিয়তির বিষয় নয়। লেখক আমাদের স্মরণ করিয়ে দিয়ে শুরু করেন যে ব্যাবিলন প্রাচীন হলেও আজ আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হই তার দ্বারা গঠিত একটি শহর ছিল অনিশ্চয়তা, প্রতিযোগিতা, সুযোগ এবং ঝুঁকি। এর ধনী নাগরিকরা সফল হননি কারণ তাদের জীবন সহজ ছিল, তারা সফল হয়েছিল কারণ তারা নির্ভরযোগ্য,
পুনরাবৃত্তিযোগ্য আইনের একটি সেট অনুসরণ করেছিল। এই আইনগুলি সঞ্চয়, বিনিয়োগ, সুরক্ষা এবং বৃদ্ধি চিরন্তন। তারা ব্যাবিলনের বাজারে কাজ করেছিল। তারা আধুনিক অর্থনীতিতে কাজ করেছিল এবং যতক্ষণ অর্থ বিদ্যমান থাকবে ততক্ষণ তারা ভবিষ্যতের প্রজন্মের জন্য কাজ করবে। এই অধ্যায়ে পুনঃপ্রতিষ্ঠিত প্রথম মহান নীতি হল প্রথমে নিজেকে অর্থ প্রদানের প্রয়োজনীয়তা। লেখক জোর দিয়ে বলেছেন যে এই নিয়মটি কেবল পরামর্শ নয়, এটি প্রতিটি আর্থিক যাত্রার ভিত্তি। অন্য কিছু ব্যয় করার আগে আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করে একজন ব্যক্তি অর্থের সাথে তাদের সম্পর্ককে রূপান্তরিত করে। ব্যয়ের প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে তারা নিয়ন্ত্রণ নেয়। আবেগ দ্বারা শাসিত হওয়ার পরিবর্তে তারা শৃঙ্খলা থেকে কাজ করে। ব্যাবিলনের ধনী ব্যক্তিরা ছোট সঞ্চয় দিয়ে শুরু করেছিলেন, কিন্তু সেই ছোট পরিমাণের পিছনের ধারাবাহিকতা সময়ের সাথে সাথে তাদের শক্তিশালী করে তুলেছিল। দ্বিতীয় নীতিটি ব্যয় নিয়ন্ত্রণের উপর জোর দেয়। লেখক সতর্ক করে দিয়েছেন যে অনেকেই নিজেদেরকে এই বিশ্বাসে প্রতারিত করে যে উচ্চ আয় সমস্ত আর্থিক সমস্যার সমাধান করে, কিন্তু এটি খুব কমই সত্য। সুশৃঙ্খল ব্যয় ছাড়া ব্যয় কেবল আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। ব্যাবিলন শিক্ষা দেয় যে সম্পদ গড়ে ওঠে একজন ব্যক্তি যা উপার্জন করে তা দ্বারা নয়, বরং সে যা রাখে তার দ্বারা। নিজের সাধ্যের নিচে জীবনযাপন জীবনকে সীমাবদ্ধ করে না, এটি ভবিষ্যতের সম্ভাবনাগুলিকে প্রসারিত করে। তৃতীয় নীতি, সবচেয়ে শক্তিশালী, হল আপনার অর্থকে আপনার জন্য কাজে লাগানো। লেখক ব্যাখ্যা করেছেন যে অর্থ এমন একটি দাস যা বিজ্ঞতার সাথে পরিচালিত হলে আরও অর্থ উৎপাদন করতে সক্ষম। বিনয়ী কিন্তু স্থিতিশীল বিনিয়োগের মাধ্যমে ব্যাবিলনের নাগরিকরা সঞ্চিত মুদ্রাগুলিকে আয়ের প্রসারিত ধারায় রূপান্তরিত করেছেন। অধ্যায়টি আরও জোরদার করে যে বিনিয়োগ জুয়া খেলা বা দ্রুত লাভের পিছনে ছুটতে নয়, এটি ধৈর্য, সুবিবেচনা এবং সময়ের সাথে সাথে নিরাপদে বৃদ্ধি পাওয়া সুযোগের সাথে অর্থের সমন্বয় সম্পর্কে। সম্পদ ধীরে ধীরে বৃদ্ধি পায়, তারপর হঠাৎ করে। এই অধ্যায়ে পুঁজি রক্ষার গুরুত্ব পুনর্বিবেচনা করা হয়েছে। লেখক জোর দিয়ে বলেছেন যে ভুল লোকের হাতে ন্যস্ত করা হলে বা ঝুঁকিপূর্ণ কাজে লাগানো হলে সম্পদ কত সহজেই অদৃশ্য হয়ে যেতে পারে। ব্যাবিলনের গল্পগুলি বারবার অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে, যারা বিবেচনা করা হচ্ছে এমন ব্যবসা বা বিনিয়োগ বোঝেন। অনভিজ্ঞদের হাতে অর্থ ঝুঁকিপূর্ণ, কিন্তু জ্ঞানীদের হাতে নিরাপদ। সুরক্ষা কেবল সতর্কতা নয়, এটি বুদ্ধিমান সতর্কতা। লেখক এরপর ধারাবাহিক শিক্ষার নীতির দিকে ফিরে যান। প্রতিটি ধনী ব্যাবিলনীয় অন্তরে একজন ছাত্র ছিলেন। তারা ব্যর্থতা থেকে, পরামর্শদাতাদের কাছ থেকে, দৈনন্দিন অভিজ্ঞতা থেকে, এমনকি তাদের নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা থেকেও শিক্ষা গ্রহণ করেছিলেন। তাদের বোধগম্যতা বৃদ্ধির সাথে সাথে তাদের সম্পদ বৃদ্ধি পেয়েছিল। আরও সক্ষম হয়ে তারা আরও মূল্যবান হয়ে ওঠে, এবং আরও মূল্যবান হয়ে তারা আরও সুযোগ আকর্ষণ করে। অধ্যায়টি ব্যাখ্যা করে যে ব্যক্তিগত উন্নয়ন হল প্রতিটি আর্থিক উত্থানের পিছনে গোপন চালিকাশক্তি। পরিশেষে লেখক একটি যাত্রার রূপক ব্যবহার করে সমস্ত নীতিকে একত্রে সংযুক্ত করেছেন। সম্পদ রাতারাতি পৌঁছানো যায় না, এটি দৈনন্দিন পছন্দের দ্বারা গঠিত একটি দীর্ঘ পথ। যারা ধৈর্য, শৃঙ্খলা এবং প্রজ্ঞার সাথে এই পথে হাঁটেন তারা অবশেষে সমৃদ্ধিতে পৌঁছান। যারা পথভ্রষ্ট হন, বিলম্ব করেন বা আত্মসমর্পণ করেন তারা আর্থিক সংগ্রামে আটকা পড়েন। লেখক জোর দিয়ে বলেছেন যে যে কেউ আজ যেখানেই থাকুন না কেন এই যাত্রা শুরু করতে পারেন। রাস্তা খোলা, নিয়ম স্পষ্ট এবং পুরস্কারগুলি আসেন। এর শেষ বার্তায় এই অধ্যায়টি আমাদের মনে করিয়ে দেয় যে ব্যাবিলনের জ্ঞান শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে, কারণ এটি একটি সর্বজনীন মানবিক সত্যের সাথে কথা বলে। ভাগ্যের মাধ্যমে নয়, দায়িত্বের মাধ্যমে সমৃদ্ধি তৈরি হয়। ব্যাবিলনের ধনী ব্যক্তিরা অসাধারণ মানুষ ছিলেন না, তারা ছিলেন সাধারণ মানুষ যারা অসাধারণ শৃঙ্খলা অবলম্বন করেছিলেন। তাদের গল্পগুলি কিংবদন্তি হিসেবে নয় বরং নির্দেশনা হিসেবে টিকে আছে।
আধুনিক পাঠকদের তাদের উদাহরণ অনুসরণ করার আহ্বান জানায়। এই অধ্যায়টি একটি শক্তিশালী প্রতিফলনের মাধ্যমে শেষ হয়, যারা অর্থের আইনকে সম্মান করে, তাদের নিজস্ব শ্রমকে সম্মান করে, তাদের সম্পদ রক্ষা করে এবং বৃদ্ধির চেষ্টা করে তারা উত্থিত হবে। ঠিক যেমনটি ব্যাবিলনের বণিক এবং নির্মাতারা একবার করেছিলেন। সম্পদ কোনো গোপন বিষয় নয়, এটি একটি অনুশীলন, এবং সেই অনুশীলনটি সেই মুহূর্তে শুরু হয় যখন কেউ আজকের জীবনে এই প্রাচীন প্রমাণিত নীতিগুলি প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়। উপসংহার: ব্যাবিলনের প্রাচীন শিক্ষাগুলি একটি একক অপরিবর্তনীয় সত্যে ফিরে আসে, যেখানে শৃঙ্খলা, প্রজ্ঞা এবং অবিচল প্রচেষ্টা অনুশীলন করা হয়, সেখানেই সম্পদ বৃদ্ধি পায়। শতাব্দী আগে যে আইনগুলি ব্যবসায়ী এবং শ্রমিকদের ভাগ্যকে রূপ দিয়েছিল, সেই একই আইনগুলি বর্তমানে সমৃদ্ধিকে রূপ দেয়। প্রথমে সঞ্চয় করুন, ব্যয় নিয়ন্ত্রণ করুন, বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন, আপনার সম্পদ রক্ষা করুন এবং শেখা চালিয়ে যান। এই নীতিগুলি এমন একটি পথ তৈরি করে যা ধৈর্য এবং সাহসের সাথে এটি অনুসরণকারীদের কখনো ব্যর্থ করে না। ব্যাবিলনের গল্পগুলি দ্রুত সম্পদের প্রতিশ্রুতি দেয় না, তবে তারা একটি নিশ্চিততা প্রকাশ করে যে কেউ এই কালজয়ী নিয়মগুলিকে সম্মান করে সে স্থিতিশীলতা, মর্যাদা এবং স্থায়ী প্রাচুর্যের জীবন গড়ে তুলতে পারে।